বিকালের আকাশটা আজ মেঘলা। এই মেঘলা দিনে শাহিদ এসেছে এক 5 স্টার হোটেলে। তার মা জোরপূর্বক তাকে এখানে পাঠিয়েছে বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। নয়তো তার এই বিকালের সময় এদিকে আসার কোনো ইচ্ছাই ছিল না। ইসমাত এখনো আসেনি। খুব সম্ভবত কোনো মিটিংয়ে ফেঁসে গেছে। সাভারে আছে সে। আসতেও তো সময় সাপেক্ষ ব্যাপার আছে। শাহিদ এতে কিছু না ভেবে একটা প্রাইভেট ফুল পেল। বেশ, সে দ্রুত নেমে পড়ল। তার বৃষ্টি বাদলার দিনে ফুলে নামতে বেশ আরাম লাগে। কেমন বৃষ্টির পানি আর ফুলের পানি মিশে একাকার হয়ে যায়। যদিও তার বৃষ্টিতে একটু সর্দির সমস্যা হয়, তবে সে তোয়াক্কা করল না। শাহিদের জন্মদিন গিয়েছে সবে 5 দিন। এক কাজিনের থেকে সে ফ্রান্সের 2টো টিকিট পেয়েছে। বেশ ভালো রকম একটা সুযোগ। কাজিন যদিও বলেছে দুজন যেতে, তবে সে একা গিয়ে ঘুরে আসার ফোন দিতেছিল। সে কখনোই কোনো ট্যুরে মেয়ে মানুষ টানাটানি করেনি। ইসমাতকে তো আরও করবে না। সেদিন নাচের পর ইসমাতকে এখন আর গলা উঁচিয়ে কথা বলতে দেখা যায় না। কেমন যেন এড়িয়ে চলে, নজর লুকায়। এই ব্যাপারটা শাহিদ খুব উপভোগ করে। যাই হোক, বাংলা রেডিওটা তো বন্ধ হয়েছে। মাঝে মধ্যে এসব নাটক করেও যে পার পাওয়া যায় জানা ছিল না। পর মুহূর্তে আবারও ইসমাতের সাথে আজকের রাত কাটাতে হবে ভেবে কপালে বাজ পড়ল। মা সেদিন তার ঘরে তোশক দেখার পর থেকে আবারও বিভিন্ন চাল চালতে ব্যস্ত। বারবার তাকে সেই রিসোর্টে সাজেশন দিচ্ছে। ফ্রান্স যাওয়া নাকি বন্ধ। ফ্রান্সের ফ্লাইট অবশ্য আগামী মাসে। এই মাসটা সে ভরপুর শপিং করবে ভেবেছিল, কিন্তু মা আর তা হতে দিচ্ছে কোথায়। শাহিদ ফুল থেকে উঠে দাঁড়াতে কোত্থেকে এক যুবতী মেয়ে এসে দাঁড়ালো। শাহিদের বিরক্তিতে কপালে বাজ পড়ল। এটা তো প্রাইভেট পুল, এখানে বাইরের মানুষ আসছে কিভাবে। মেয়েটা অমায়িক হেসে বলল, আমাকে চিনতে পারছেন? আমি কন্টেন্ট ক্রিয়েটর রুদোষী। আপনার সাথে যে আপনার জন্মদিনে দেখা হলো। আমি নর্থ সাউথে পড়ছি। কন্টেন্ট ক্রিয়েটর? মুহূর্তে তার মুখ জুড়ে বিতৃষ্ণা চড়ে গেল। রুদোষী লাজ লজ্জা ভুলে চোখ বড় বড় করে শাহিদের ফেটানো শরীর দেখছে। শাহিদ তার গায়ের তোয়াল জড়িয়ে তাকে এড়িয়ে চলে যেতে নিলে শাহিদের হাত ধরে বসলো। শাহিদ গরম চোখে তাকালো। ডোন্ট ক্রস ইউর লিমিট মিস, হোয়াট এভার বলেই শাহিদ চলে যেতে লাগলো। রুদোষী তার পিছু নিল। ততক্ষণে বৃষ্টি নেমেছে, সন্ধ্যা হয়ে আসছে। শাহিদ প্রচণ্ড বিরক্ত হয়ে ইসমাতকে মেসেজ করলো, আপনি কখন আসবেন? নাকি মমকে কল দিব? পরপর ইসমাতের মেসেজ এলো, 30 মিনিটস। শাহিদ পিছে ফিরে দেখলো মেয়েটা কেমন চিপকে আছে। এনি প্রবলেম? না, না মিস্টার শাহিদ, আপনার সাথে আলাপের ইচ্ছা ছিল। I avoid dangerous. I avoid strange. Leave for I'll call security. রুদোষী নামের মেয়েটা কিছু হতাশ দেখলো, সে চলে গেল। শাহিদ তৎক্ষণাৎ হোটেল ম্যানেজমেন্টকে ব্যাপারটা জানালো। তারা প্রাইভেট ফুলের নাম করে একজন অজানা মেয়েকে ফুলে ঢুকতে দিল কোন সাহসে? ম্যানেজার কাঁচুমাচু হয়ে বলল, কন্টেন্ট ক্রিয়েটর ছিল স্যার। কথা না শুনলে যদি, মানে আমাদের রেপুটেশনের ব্যাপার তো। শাহিদ এতে চরম রেগে গিয়ে বলল, ও আচ্ছা, একজন ভিআইপি কাস্টমারের প্রাইভেসির চাইতে রিপুটেশন বড় হয়ে গেল। শেম, আপনাদের আমি দেখে নিব। ম্যানেজমেন্ট বিভিন্নভাবে শাহিদের কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু শাহিদ তাতে বিন্দুমাত্র কান দিল না। একটা 5 স্টার হোটেলে এত বাজে সার্ভিস, আগে জানলে তো সে বলেও এখানে আসতো না। সেসব ব্যাপারে তার জন্য চরম ঘৃণা হয় তার সাথে, সেই সবই হচ্ছে। ঝামেলা গুরুতর হওয়ার আগে ইসমাত এসে হাজির হলো। সে কোনোমতে ব্যাপারটা সামাল দিল। ম্যানেজমেন্টের লোকদের বিদায় করে ইসমাত তাকালো শাহিদের দিকে, ভিতরে চলো। শাহিদ ভিতরে গেল না, আবারও ফিরে গেল ফুলের দিকে। কয়েকটা ডুব দিয়ে মাথা ঠান্ডা করার প্রয়োজন। ফলো মি ইসমাত, আম নট ডান ইয়েট। ইসমাত দীর্ঘশ্বাস ফেলে শাহিদের পিছু নিল। শাহিদ ফুলে গিয়ে আবারও তার বাথরুম খুলে ফেলল। ইসমাত অন্যদিকে চোখ ঘোরালো। তার মোটেও শাহিদের শার্টহীন শরীর দেখার ইচ্ছা নেই। সে শাহিদ বিশেষ খেয়ালও করেনি।
সে এখনো তার প্রাইভেসি নিয়েই চিন্তিত। ইসমাত, আমি বলে রাখছি, খবরদার কেউ যেন এদিকে না আসে। আই ডোন্ট লাইক স্ট্রেঞ্জার্স। পাহারা দিবে, বুঝলেন? ইসমাত ভ্রু কুঁচকে তাকালো। আমি কি তোমার বডিগার্ড নাকি? বডিগার্ড না হন, বউ তো। নাচতে পারেন অথচ হাজবেন্ডকে সিকিউরিটি দিতে পারেন না। সো ব্যাড। ইসমাত গরম চোখে তাকালো। এ, শাহিদ এমনভাবে বলছে যেন সে নাচার জন্য মরে যাচ্ছিল। শাহিদই তো তাকে টেনে নিয়েছিল। এই ছেলে আস্ত এক গিরিঙ্গি, কখন কি বলে নিজেও জানে না। এই ইসমাতকে তার সহ্য হয় না, আবার বউ বউ বলে মুখের লালা ফেলছে। অসহ্য। ইসমাত মিনমিন করে বলল, তোমার মতো বেয়াদব ছেলে আমি জীবনেও দুটো দেখিনি। সো হোয়াট? আপনি তো ঘুরে ফিরে এই একমাত্র বেয়াদবের ঘাড়েই ঝুলে আছেন। সেট বলবো নাকি সার্কাজম ইসমাত? ইসমাত কথাই পারল না। সে একপাশে গিয়ে ছাউনির নিচেই বসে রইল। হাতে তার ফোন। সে অফিসিয়াল কিছু ডকুমেন্টস দেখছে। ডিজাইন ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে। শাহিদ তখন মনের মাধুরী মিশিয়ে বৃষ্টির সাথে সুইমিং পুলে ডুব দিচ্ছে। এতেই বুঝি তার মাথাটা ঠান্ডা হবে। কিছুক্ষণের মধ্যেই সে রুদুষির ব্যাপারটা ভুলে গেল। এতক্ষণ সন্ধ্যা শেষে রাত নেমেছে। ইসমাতকে তার শাশুড়ি কল করেছে। সে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে উঠল, গেছো? জি আম্মা। ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা হয়েছে তোমাদের বেলকনিতে। আশা রাখছি এবার অন্তত সম্পর্কটা নিয়ে সিরিয়াস হবে। ইসমাত নীরব রইল। সময় নিয়ে বলল, জি। শাহিদ কোথায়? ফুলে। ও, আর কোনো অজুহাত শুনছি না ইসমাত। এবার আমি দাদি ডাক শুনতে চাই। ইসমাত এবারও নীরব। শাশুড়ি তাকে আরো কিছু জ্ঞান দিয়ে কল কেটে দিল। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে। শাহিদ বেশিক্ষণ ভেজা শরীরে থাকলো না। সর্দি লাগার আগেই উঠে এলো। পুনরায় বাথরোবটা গায়ে জড়িয়ে নিল। তাহলে মাথা মুছতে মুছতে ফির ইসমাতের দিকে। ইসমাত এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। এবার ঘরে যাবে নাকি তোমাকে ফেলিয়ে চলে যাব? শাহিদ ভ্রু কুঁচকালো। লেকচার শুনেছেন নাকি? হঠাৎ ক্ষেপে যাচ্ছেন কেন? ইসমাত কথা বাড়ালো না। ভিতরে চলে গেল রুমের দিকে। শাহিদ কিছুক্ষণ সময় কাটিয়ে সেও চলে গেল। রুমে গিয়ে দেখলো তার মা অনেক আয়োজন করে রেখেছে। বেলকনিতে বিভিন্ন ক্যান্ডেল আর ফুলে ভর্তি। রুমিও ব্যতিক্রম নয়, যেন তারা হানিমুনে এসেছে। শাহিদ বিরক্তও হলো না। হেয়ার ড্রায়ারে চুল শুকাতে শুকাতে বলল, মায়ের এত এফোর্ট থেকে করোনা হচ্ছে। ইসমাত এক পলক তাকালো শাহিদের দিকে। পরপর সে বাথরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ মাঝে সে ড্রেস বদলে এখন একটা সুন্দর থ্রি পিস পরল। আগা উম, আগানোরের আগানোরের পাকিস্তানি ব্র্যান্ডেরই। ইসমাতের কেন যেন এই ধরনের নরম কাপড়ের বড় হাতার থ্রি পিসগুলো খুব পছন্দ। তার কালেকশন অনেক বড় ধরনের থ্রি পিস আছে। এক একটার হাতা আর গলার ডিজাইনগুলোই বেশ আকর্ষণীয়। এগুলা বেশিরভাগ ইম্পোর্টেড। আর শাশুড়ি ইসমাতের পছন্দ অনুযায়ীই আনান। ইসমাত বিছানায় বসলো। বারান্দায় এখনো যায়নি। তার হাতে একটা প্যাকেট। সেটা আয়না দিয়ে দেখলো শাহিদ। ভ্রু নাচিয়ে ফিরে তাকালো। চোখে মুখে প্রশ্নের ছায়া। সেই নজর লক্ষ্য করে ইসমাত নজর সরালো। অন্যদিকে ফিরে বলল, তোমাকে তো জন্মদিনের উপহার দেওয়া হয়নি। এক্সপায়ার্ড বার্থডে গিফট। ইসমাত বিছানার পাশে র্যাপিং কাগজে মোড়ানো ছোট গিফটটা রাখলো। শাহিদ কিছুটা কৌতূহল নিয়ে গিফটটা হাতে নিল। টু ব্যাড ইসমাত, গিফট হাতে দিতে হয়? ইসমাত সেই কথা শুনেও শুনল না। সে কেন যেন জন্মদিন দিতে পারেনি উপহার। এত গিফটের মাঝে তার অস্বস্তি হচ্ছিল। শাহিদকে দেওয়ার মতো বিশেষ কিছু নেই। এই ছেলে সবই পেয়েছে। ব্র্যান্ডেড কিছু পছন্দ হবে কিনা সে নিয়েও সে বেশ দোটানায় ছিল। শেষমেশ এই দুটো উপহার কথাই মাথায় এলো। আজ সাহস করে গিফটের মালিককে তা বুঝিয়ে দিল। তবুও কোথাও একটা কুতকুত লেগে আছে। পছন্দ হবে তো? সে মনে মনে চাইল শাহিদ এটা ফেলে দিলেও তার সামনে যেন না ফেলে। এতে খুবই অপমানিত হবে সে। শাহিদ দ্রুত হাতে প্যাকেট খুলে অবাক হয়ে গেল।
একটা বক্সের উপরে তার প্রিয় একটা অ্যানিম ক্যারেক্টার। এই চরিত্রকে ইসমাত প্রায়ই শাহেদের পিসি সেটআপের ওয়ালপেপারে দেখত। শাহেদ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা কি? কোলে দেখো। শাহিদ কুলে অবাক হয়ে গেল। একটা সুন্দর ব্লুটুথ, তার অ্যানিমে ক্যারেক্টারের স্পেশাল এডিশন এটা। শাহিদের সংস্করণের বিভিন্ন লিমিটেড এডিশনের চরিত্রের জিনিসপত্র আছে, তবে এটা সত্যিই ভিন্ন রকম। ব্লুটুথের উপরের কাপড়টাও কাঠের তৈরি। কি দারুণ কম্বিনেশন! শাহিদের ভাবমূর্তি প্রকাশ পেল না। সে বারান্দায় চলে গেল। আসবে নাকি কুলে তুলে আনতে হবে? আসবেন নাকি কুলে তুলে আনতে হবে? ইসমাত তাকালো শাহিদের দিকে। শাহিদের হাতে এখনো তার উপহারটা। ইসমাত আশা করেছিল শাহিদ কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। ইসমাত দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে টেনে বসলো। শাহিদের মুখে হাসি ফুটিয়ে বলল শাহিদ মুখে হাসি ফুটিয়ে বলল, ইসমাইল ইসমাত, মম নিশ্চয়ই এখানে ফটোগ্রাফার রেখেছে আশেপাশে। আবার লেকচার শুনতে না চাইলে কিপ স্মাইল। ইসমাতও জানে তার শাশুড়ি কিছু তো করেছে এই বারান্দাতে, তাই সেও না চাইতেও শাহিদের কথাই মেনে নিল। তার শাশুড়িকে দেখাতে হবে তো সে এফোর্ট দিচ্ছে। ইসমাত শাহিদের পাতে খাবার তুলে দিল। বাহ, আপনি তো দেখছি পাক্কা অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেসের বউ নামি কিছু তো গুণ থাকবেই। ইসমাত আর শাহিদ আবারও নিজেদের জীবনে ফিরেছে। বেশ বেশিদিন হয়নি। ইসমাত ব্যস্ত নতুন প্রজেক্ট নিয়ে, আর শাহিদ ব্যস্ত ফ্রান্সের যাওয়ার জন্য শপিং নিয়ে। এছাড়া বন্ধু, মদ, গেম তো আছে। ইসমাত জানে শাহিদ ফ্রান্সের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার নামেও যে টিকিটটা কাটা হয়েছে সেটাও জানে। কিন্তু প্রজেক্ট নিয়ে সে এতটা ব্যস্ত যে শাহিদের সাথে বসে যে দুটো কথা বলবে সেই সুযোগটুকুও নেই। মাহফুজ সাহেব তাকে বেশ গুরুত্ব দিয়ে রেখেছেন। তিনি আবার পেছনে বিজনেস ট্রিপে ইউকেতে। এখানে ইসমাত, রমজান সাহেব আর বাকি কয়েকজন সামলাচ্ছে সব। সপ্তাহখানেক পর মাহফুজ সাহেব ফিরলেন। সেদিনই ঠিক বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় উত্তাল শুরু হলো। এক কন্টেন্ট ক্রিয়েটরের প্রেস কনফারেন্সের ইন্টারনেট জগতে ভাইরাল হলো। মেয়েটা আর কেউ নয়, রুদোষী। সে কান্নারত মুখ নিয়ে মিডিয়ার সামনে বসা, বিরাট অভিযোগ নিয়ে। আয়াজি এলিট এর একমাত্র বংশধর নিয়ে এই অভিযোগ। মেয়েটা মিডিয়ার সামনে কান্নাকাটি করে সবাইকে জানায় তার সাথে শাহিদের সম্পর্ক আছে। শাহিদের সাথে তার নিয়মিত বিভিন্ন হোটেলে যাতায়াত ছিল। শাহিদ নাকি তাকে বুক করত। এখন নাকি এখন নাকি চুপ করে ফেলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। প্রমাণ হিসেবে তার প্রাইভেট পুলের ঘনিষ্ঠ ছবি আর করিডোরেও। সোশ্যাল মিডিয়ায় দারুণ রকম ভাইরাল হলো ব্যাপারটা। চারপাশ থেকে সবাই ধিক্কার জানাচ্ছে, কথা শোনাচ্ছে শাহিদকে। কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্যের সব জায়গায় ভরপুর। রোদুসে সেরকম পরিচিত মুখ ছিল না, কিন্তু এইটুকু কাহিনীতেই মেয়েটা অল্প সময়েই পরিচিত মুখ হয়ে উঠল। হুড়মুড়িয়ে বাড়ল তার ফলোয়ার সংখ্যা। এসবের কিছুই জানত না শাহিদ। সন্ধ্যার পর যখন বাইক নিয়ে এই হাইওয়েতে বন্ধুদের জন্য অপেক্ষা করছিল, তখনই তার ফোনে হ্যাং করা শুরু করে। সে নিরিবিলি সব দেখে বুঝে মেয়েটাকে চিনতে তার অসুবিধা হলো না। সাথে এও বুঝলো এগুলা খুবই নিখুঁত সাজানো পরিকল্পনা, একমাত্র তাকে ইমেজ ডাউন করার উদ্দেশ্যে। যেই শাহিদ অল্পতেই হাইপার হয়ে যায়, সে আজ হাইপার হলো না, বরং সে অস্বাভাবিক নীরব রইল। পরপর কয়েক ঘন্টার মাঝে এটাও উঠে এলো শাহিদদের নাকি তাদের অফিসের একজন সিনিয়র মেম্বারের সাথে অবৈধ প্রেম। তার চরিত্র নিয়ে চর্চা সবখানে। আরেকটা ছবিও প্রকাশ পেল, যেখানে পার্কেলিংটিনে শাহিদ একজন মেয়েকে প্যাসেঞ্জার সিটে বসাচ্ছে। সেই মেয়েটা ইসমাত, তবে ছবিতে তার পেছনের সাইডে বোঝা যাচ্ছে। এখানে যে শুধু একজন জড়িত তার তা মনে হলো না, বরং সংগঠিত ব্যাপারটা পরিকল্পনা। শাহিদের আর তার বাবার শত্রুর অভাব নেই। তার জন্মদিনের দিনই তাকে কোম্পানির বিভিন্ন উত্তরাধিকার ঘোষণা করেছে, তাই তাকে নিচে নামানোটা অস্বাভাবিক না। সাব্বির ব্যস্ত ছিল তার বড় ভাইয়ের বিয়ে নিয়ে। সে খবর পেতেই দ্রুত কল দিল বন্ধুকে। শাহিদ কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, যেখানে আছিস সেখানেই থাক, আসছি আমরা। ৩০০ ফিটে রাইট দিব, বাকিরা আসছে। হুম।
কল কাটতে শাহেদ আবারও তার ইনবক্স চেক করলো। ইনবক্স স্ক্রল করতে গিয়ে একই নামের সে একটা নতিফি পেল, প্রায় অনেকদিন যাবৎ আনছিন। মেয়েটার নাম রুদসী, উজ্জ্বল জ্বলজ্বল করছে। সে সিন করলো মেসেজটা। যে ছবি ফেসবুকে জুড়ে ভাইরাল, সেই ছবিটাও আরও অনেকদিন আগে এখানে দিয়ে রাখা। সাথে মেয়েটা একটা মেসেজ, আমার আবদারটা মেটান নয়তো এই ছবিটি ভাইরাল করব। কেরিয়ার কেরিয়ার কিন্তু বরবাদ। আপাতত 25 লাখই চলবে। কিন্তু মজার ব্যাপার হলো শাহিদ এতদিনে ইনবক্স চেক করার সুযোগই পায়নি। এই মেসেজ আরও আগে চোখে পড়লে হয়তো আজ এসব নাটক হতো না। এসবও শাহিদ অস্বাভাবিকই নীরব। এবারও এবারও শাহিদ অস্বাভাবিকই নীরব। অফিসে অফিসেও এই খবর ছড়াতে বেশি সময় নিল না। সবখানে ইসমাতকে নিয়ে কানাঘষা চলছে। এই গরম চর্চায় আরও ঘি ঢালছে সুহানের সে চেলারাই। ইসমাতও সবই শুনল। সারা এসে জানালো, এর মাঝে কোত্থেকে লিয়াকত এসে জানালো, বসের বেলায় বসে বলাই ম্যাডাম এখনই যাইতে কইছে। ইসমাত বিলম্ব না করে দ্রুত পায়ে চলে গেল। তার চোখ মুখে চিন্তার বাজ। হঠাৎ কেউ এভাবে শাহিদকে টার্গেট করবে সেটা ভাবতে পারেনি। মাহফুজ সাহেবের অফিসে গিয়ে দেখল তিনি শক্ত হয়ে বসা, মুখ জুড়ে গম্ভীর্য। ইসমাত চুপ করে দাঁড়িয়ে রইল। তার দিকে তিনি বললেন, বসো। ইসমাত বসল। মাহফুজ সাহেব বেশ রয়ে সয়ে ঠান্ডা মাথায় বলল, বর্তমান পরিস্থিতি কি দেখতে পারছো তো? জি বাবা। এখন কি বিয়ের ব্যাপারটা জানাজানি হলে তোমার আপত্তি আছে মা? দেখতেই তো পাচ্ছ আমার ছেলেকে অকারণে ফাঁসানো হচ্ছে। আমি অবশ্যই ওদের শায়েস্তা করতে পারবো, সকল প্রমাণ জোগাড় করতে পারবো। তবে সবার আগে আমার ছেলের চরিত্রের হেফাজত জরুরি। তুমিও ভালো করে জানো, আমিও জানি, আমার ছেলে আর যাই হোক কখনো মেয়েবাজিতে জড়ায়নি। ইসমাত এসব জানে, এতে কোনো প্রকার সন্দেহ নেই যে শাহিদ কখনোই মেয়েদের কাছে গেছেনি। এমনকি নিজেদের কাজিনকেও সে বিন্দুমাত্র সুযোগ দেয়নি। শাহিদের হাতে যা পাওয়ার আছে, এতে সে চাইলেও রোজ কয়েকটা করে মেয়ে পরিবর্তন করতে পারত, অশালীন কাজ করতে পারত। কিন্তু ছেলেটা কখনো সেদিকে যায়নি। ইসমাত ভাবল না, সম্মত দিল মাহফুজ সাহেবকে। আপত্তি নেই বাবা, জানাতে পারেন। আমিও এদিক এদিক থেকে বাকিটা দেখছি। যেই যেদিনের ছবি ভাইরাল হয়েছে সেদিন আমিও সেই হোস্টেলেই ছিলাম। শাহিদ খুব চেঁচামেচি করেছিল তার প্রাইভেসি নষ্ট হওয়ায়। এখানে মেয়েটার অসৎ চক্রান্ত আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহফুজ সাহেব স্বস্তি পেলেন, কিন্তু পুরোপুরি নয়। ওনার সমস্ত শরীরে আগুন বয়ে যাচ্ছে। হাঁটুর বয়সী মেয়ের কত বড় সাহস তার ছেলেকে বদনাম করার চেষ্টা করছে। একে তো তিনি দেখে নেবেন। সাপের 5 পা দেখেছে, তার সাথে লাগতে এসেছে এখনও জানে না। 4 বন্ধু একসাথে ৩০০ ফিটের হাইওয়েতে দুমসে রাইডে ব্যস্ত। রাতে প্রায় ১২টা। ওদের রাইড থামেনি। সাব্বির হাসছে, শাহিদ বিরক্ত। কিছুক্ষণ আগে বিরতিতে সে শাহিদকে জিজ্ঞাসা করেছিল, কিরে, ভাবিকে শাড়ি দিসনি? না। সাব্বির হাসতে হাসতে বলল, তুই যে এমন সিংহ থেকে ভীতু হবি জানতাম না রে। যদি সিংহর বাচ্চা হোস, আমার ভাইয়ের বিয়েতে সেই শাড়ি পরিয়ে বাপিকে সাথে করে আনবি। স্বপ্ন দেখতে থাক, শাড়িটা ফেলে দেইনি, এটাই বড় কথা। এর মানে উপহার দিবি? হা হা হা। সেই কথোপকথনে শাহেদ বিরক্ত। আকিব আর রোশান অনেকটা পেরিয়ে গেছে। সাব্বির বলল, চল রেস লাগাই। যে আগে ওদের ছুঁতে পারবে সে ব্যাংককে টিকিট কাটবে। কতদিন থাইল্যান্ডের স্পা নেওয়া হয় না রে। বলেই ওরা রেস শুরু করলো। কিন্তু ভাগ্যের যে লেখা ছিল অন্য কিছুই। দুর্ভাগ্যবশত সাব্বিরের ব্রেক ফেল হলো। শাহিদ তখনও তাকে পার করার সম্পূর্ণ চেষ্টা করছে। দুজনের রেসের মাঝে কোত্থেকে বড় একটা ট্রাক এলো। সাব্বির দেখলো ট্রাকটা তার খুব কাছে। সে চাইলেও বাইক কোনোভাবেই ঘোরাতে পারল না। মুহূর্তেই দুজনের অ্যাক্সিডেন্ট হলো। ছিটকে গেল দুজন দুদিকে। সাব্বিরের মাথায় হেলমেট ছিল না। তাড়াহুড়ায় আনতে ভুলে গিয়েছিল। বন্ধুর বিপদে সে চুপটি করে বসতে পারে না নাকি?
রক্তে ভেসে যায় রাস্তার এক পাশ। সাব্বির ঝাপসা চোখে দেখল পথের আর এক পাশে শাহিদ পড়ে আছে। তার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল পড়ল। চোখের সামনে ভেসে আসলো তার পুরো পরিবারের হাস্যোজ্জ্বল মুখগুলো, তাদের সাথে কাটানো ছোট থেকে বড় স্বস্তির সমস্ত স্মৃতি, বন্ধুদের সাথে স্মৃতি, আর সবশেষ রাইসা। কি এমন হতো যদি আর একটা বারের মতো সে রাইসার দেখা পেত, তাকে জানাতে পারতো কতটা ভালোবাসে সে ওই অদূরের মেয়েটাকে। মেয়েটা এখন কোথায় আছে, এই না দেখার তৃষ্ণা কি তার শেষ মুহূর্তেও কাটবে না? সে কি অভাগাই থেকে যাবে? চারপাশে পিন-পতন নীরবতা, তৃষ্ণা, অতিরিক্ত স্মৃতির যন্ত্রণা। সাথে কাটতে সাথে কাটল বুঝি ৭ মিনিট। রাস্তার ওপাশ থেকে যতটুকু জ্ঞান ছিল, শাহিদ ঝাপসা চোখে তার বন্ধুকে দেখল। হাত হাত বাড়াতে চাইল সে। দুর্ঘটনার ঠিক ৩ ঘন্টা আগে প্রকাশিত হয় শাহিদ আর ইসমাতের বিয়ের সম্পর্ক। এই অনাকাঙ্ক্ষিত খবরটা যেখানে সহজে কারোর হজম হচ্ছিল না, জুনিয়র ছেলে আর সিনিয়র মেয়ের বিয়ে কিভাবে সম্ভব ইত্যাদি যেখানে যেখানে অবিশ্বাসের চর্চা হচ্ছিল, তর্ক দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, তখন আরও এক অনাকাঙ্ক্ষিত খবর শিরোনাম দেখালো, ৩০০ ফিটে শাহিদ মোস্তাহাব আর তার বন্ধু গুরুতর দুর্ঘটনা। সঙ্গে জানানো হয় সাব্বির আহমেদের স্পট ডেথ। শাহিদ এখনো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, বর্তমানে আইসিইউতে আছে। ৩০০ ফিটে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। মাসে কয়েকটা করে এরকম শিরোনাম পাওয়া যায়। কত পরিবার তাদের আদরের ছেলে হারায় তা হিসাবহীন। যেমনটা আজ হারালো সাব্বিরের পরিবার। ইসমাত ইসমাত আইসিইউর বাইরে শক্ত হয়ে বসা। বুক জুড়ে প্রচণ্ড ব্যথা। সে কান্না করতে চায় না, তবু তার চোখ জোড়া লাল হয়ে আসছে, মুখটাও বেশ ফ্যাকাশে। পরিবারের অবস্থা করুণ। সাহেলা নিজেও এই খবর শুনে হাসপাতালে ভর্তি। একা হাতে ইসমাত সব দিক দেখছে। মাহফুজ সাহেব তখন ব্যস্ত ছেলেকে নিয়ে। সাব্বিরকে হারিয়ে তার পরিবারের অবস্থা দেখার মতো না। এই তো কিছুদিন বাকি ছিল সাব্বিরের বড় ভাইয়ের বিয়ের। বাড়িটা কেমন উৎসবমুখর ছিল। সাব্বির কতটা উচ্ছ্বাসে ছিল। সে যেন ছিল এক বিয়ের প্রাণ। নিজে গিয়ে কত আত্মীয়র বাড়িতে বিয়ের কার্ডও দিয়ে এলো। খুশির কোনো কমতি ছিল না। এই খুশিতেই বুঝি নজর লেগে গেল। এই ঘটনার এই দুর্ঘটনার মুহূর্তে বিয়েবাড়ি থেকে মৃত বাড়িতে রূপান্তরিত হলো। এক বন্ধুর পরপারে চলে গিয়েছে, আরেক বন্ধু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এই কঠিন মুহূর্তে দুই পরিবার যেন দুই পরিবারকে সঙ্গ দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। তাদের জানাশোনা অনেক দিনের। মাহফুজ সাহেব ছেলের দিকটাও দেখেছেন, আবার সাব্বিরের বাড়িও দেখছেন। চোখ লাল ওনার। কয়েক ঘন্টার ব্যবধানে চেহারার যেন বয়সের বাসটা বেশি বোঝা যাচ্ছে। মাহফুজ সাহেব কখনোই এতটা অসহায় অনুভব করেননি। কতবার পা জুড়ো টলমল করেছিল, ব্যালেন্স হারিয়েছিল, কিন্তু রমজান সাহেব পাশে থেকে তাকে সামলে যাচ্ছেন। তিনি চিকিৎসার দিক, মিডিয়া ও বাড়ির লক্ষ্য রাখছেন। মাহফুজ শাহকে জীবনে এতটা খারাপ দিন দেখবে কখনো ভাবারও ছিল না। ওনার বারবার মনে হচ্ছে তার এই দুই ছেলের জায়গায় তিনি কেন ছিলেন না? কেন সাব্বিরের অকালে প্রাণ হারাতে হলো? সাব্বিরকে তিনি কখনো অন্য চোখে দেখেননি। সবসময় তাকে অন্য ছেলের বলে ডাকতেন। সাব্বিরের বাবা কখনো একবার যখন চরম বিপদে পড়েছিল, তিনিই সবার আগে এগিয়ে গিয়েছিলেন। ছেলেটা কত তার বাড়িতে ছুটেছে, খেলেছে, অথচ দেখো জীবন কত অনিশ্চিত। শাহিদের অন্য দুই বন্ধুর অবস্থাও করুণ। ওরাই মূলত দুজনকে হাসপাতালে এনেছে। সাব্বিরের লাশ অবশ্য সকালেই তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। মৃতের মুখটা দেখে সাব্বিরের মা স্ট্রোক করেন। ওনাকে নিয়েও ছোটাছুটি কম হয়নি। সাব্বিরের বাবা কাটিয়ার পাশে বসে বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। বড় ভাই মেহেদীও একপাশে কান্নায় লুকাচ্ছে। হায় আফসোস! এই দৃশ্য যদি প্রতিটা ছেলে আগেই দেখত, তবে কখনোই বাইকের স্পিড বাড়িয়ে চালানোর সাহস হতো না। অপমৃত্যু শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, পুরো একটা পরিবারকেও লাশ করে দেয়, জীবন্ত লাশ। আকিব, রুশান এখন সাব্বিরের বাড়িতে। তারা আজ কাঁদছে। একই সাথে দুই বন্ধু। সাব্বিরের অবস্থা তারা নিজেদের দোষারোপ করছে। কেন তারা এগিয়ে গিয়েছিল? তারা ওদের সাথে থাকলে কি এরকম কিছু কি হতো? সব তাদেরই দোষ।
এজন্য বারবার সবার সামনে কেঁদে কেটে মাপ চাইছে, নিজেদের দোষের কথা বারবার আওড়ে যাচ্ছে। কিন্তু সাব্বিরের বাবার সেই অবস্থা নেই, ওদের দিকে খেয়াল করবেন। চোখের সামনে ছেলের নিথর দেহ থাকলে কোনো বাবার হুঁশ থাকে? স্ত্রীর দুশ্চিন্তা তো সাথে আছেই, নিজেকেই সামলাতে পারছেন না, স্ত্রীকে কিভাবে ধরবেন? আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাই ভিড় জমিয়েছে ওদের বাড়ি। ওদের এই আবাসিক এলাকার রাস্তাটা মানুষের জন্য ব্লক রাখা। আপাতত কাটিয়া বিল্ডিং এর নিচের তলায় পুলিশ এসেছিল, কিছু জিজ্ঞাসাবাদ করে চলে গেছে। টুকটাক মিডিয়াও এটা সেটা নিয়ে যেন আবার চলে গেছে। ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকার অনুমতি নেই, দারোয়ান আটকে দিচ্ছে। মানুষের মৃত্যুর পর তার শত্রুরও বলে মরহুম ভালো ছিল। এখানে পরিস্থিতিও ওরকমই। কতজনের চক্ষুশূল ছিল সাব্বিরের অবাধ চলাফেরা, কুচানোর স্বভাব। কেউ তো আবার পিঠে পিঠে বলে বেড়াচ্ছে, ঠিকই আছে, মরতেই তো গেছিল। কেউ এভাবে বাইক চালায়? ওটা কি উড়োজাহাজ? আবার কারো কারো অকালে প্রাণ ঝরার দুঃখ হচ্ছে অনেক। তাদের ছেলেদের সমবয়সী ছেলেটা কয়েক ঘন্টার ব্যবধানে এখন আল্লাহর মেহমান। আসলে জীবন যার যেখানে লেখা থাকে, মানুষ কি আর দীর্ঘশ্বাসে মানুষ কি আর দীর্ঘশ্বাসে কান্নাকাটিতে ফিরে আসে? ইসমাত খেয়াল করলো তার পাশে একলা কালো পোশাকধারী এসে দাঁড়িয়েছে। ইসমাত মাথা তুলে তাকাতেই দেখলো লম্বা চওড়া বডিগার্ডের মতো একজন। ইসমাতের চোখ ঝাপসা হয়ে এলো। তার সাব্বিরের কথা মনে পড়ছে, অথচ সে না সাব্বির কি দেখতে পারতো না? এটা কি আদৌ সত্যি ছিল? ছেলেটা আর যাই হোক শাহিদের মতো অভদ্র ছিল না, তাকে বেশ সম্মান দিয়েছে। তাদের বাড়িতেও ভাইয়ের বিয়ের উপলক্ষে কার্ডও দিয়ে গিয়েছিল। কত হাসি খুশি ছিল সে। আল্লাহ কেন ভালো ছেলেটাকে নিয়ে গেল? একটা মিরাকল হলে কি খুব মন্দ হয়ে যেত? ছেলেটার তো এখন প্রাণ খুলে বাঁচার বয়স ছিল। আরেকজন লড়ছে মৃত্যুর সাথে। ডাক্তাররা এখনো বিশেষ কিছু বলতে পারছে না। সবাই বলছে দোয়া করতে, নির্ধারিত সময়ের মধ্যে যেন শাহিদের জ্ঞান ফিরে, নয়তো অবস্থা আরো ভয়াবহ হবার সম্ভাবনা আছে। এই কবরে আরো ভেঙে পড়েছে ইসমাত। শাহিদের সাথে তার তার সাপে নেউলের সম্পর্ক হলেও সে কখনো কারোর মৃত্যু কামনা করেনি। সে এখন এক কাপড়ে বসা। গতকাল রাত থেকেই বাড়ি পর্যন্ত যায়নি, যেন শাহিদকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। ইসমাত কোথাও না কোথাও নিজেকেও দোষারোপ করছে। সে কেন কড়া করে ধমক দিয়ে বাইকের চাবি নিয়ে নিল? কে কড়া করে বাইকের চাবি নিয়ে নিল না? তার শাশুড়ি তো পই পই করে বারণ করেছিল যেন ছেলেকে বাইকের চাবি না দেয়। কিন্তু ইসমাত কথা শাহিদ কখনোই শুনেননি। নিজের মতো চলাফেরা করে গেছে। অল্প বয়সী যুবক যে বডিগার্ডের পোশাকে, সে ইসমাতের দিকে তাকালো না। সে মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়ানো, কানে তার ব্লুটুথ। সে চোখের ইশারায় আরো কয়েকজন বডিগার্ডকে কিছু একটা ইশারা করতে এই পাশটায় তারা পাহারা দিতে লাগিয়ে গেল। ইসমাত এখনো নাম জানে না তার। সে দুহাতে মুখ চেপে কেঁপে কেঁপে কাঁদছে, কিন্তু সে কান্নার শব্দ নেই। মিনমিন করে বলছে, শাহিদ, তুমি ফিরে আসো প্লিজ, আমাদের সবার জন্য। তোমাকে আমার প্রয়োজন। আমি তোমার বডিগার্ড হব। তুমিও তাও তুমি ফিরে আসো, আমার ভুলগুলো শুধরে নিব। শাহিদ প্লিজ। ইফরা আর মমতাজ বেগম তখনই আসলেন। ওনারা গতকাল রাতে এসে আবার ভোরে ফিরে গিয়েছিল। মমতাজ বেগম আর বোনকে দেখতে এবার ইসমাতের কান্নার দরক বেড়ে গেল। সে গিয়ে পড়ল তার দাদির বুকে। হু হু করে কাঁদছে সে, মুখটা এমনভাবে চেপে রেখেছে যেন বেশি কান্নার শব্দ প্রকাশ না পায়। মমতাজ বেগম নাতনিকে নিজের সাথে আগলে রাখলেন। ইফরাও পেছন থেকে বসে বোনকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। মমতাজ বেগম পুরো রাতেও নাতনিকে এতটা কাঁদতে দেখিনি। শেষ শেষ এমন কাঁদতে দেখেছিল ওনার ছেলে আর ছেলের বৌমার অ্যাক্সিডেন্টের সময়ে।
তাদেরকে কার অ্যাক্সিডেন্ট ছিল, একই ঘটনা আবারও ঘুরে ফিরে ইসমাতের জীবনে এসেছে। এবার তার হাসব্যান্ড মেয়েটার মধ্যে দিয়ে কী যাচ্ছে তিনি কল্পনা করতে পারছেন না। এমন কঠিন মুহূর্তেও তিনি বিড়বিড় করে তসবিহ পড়া বাদ দিচ্ছেন না। ঘণ্টাখানেক নাতনিকে সামলে ইফরার হাতে ইসমাতকে হস্তান্তর করে ভদ্রমহিলা চলে গেলেন সাহেলার খোঁজ নিতে। সাহেলার কাছেই তিনি বেশিক্ষণ থাকবেন। ইফরা নানা কথা বলে বোনকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে। ইসমাত তখনও ইফরার কাঁধে ফুলিয়ে যাচ্ছে। ইফরা মাথা তুলে বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, আপনি? বডিগার্ড এবার মুখ খুলল, আমি উৎসব। আমাকে আপনি করে বলার দরকার নেই ম্যাম। ঠিক আছে, আমি খাবার এনেছি, একটু প্লেট আর মিনারেল ওয়াটারের ব্যবস্থা করে দিতে পারবে? ইসমাত বাদ সাধল, আমি কিছু খাবো না ইফরা। নিজের কি হাল করেছো দেখেছো আপু? না খেলে কিভাবে চলবে? অনেক বলেও ইফরা ইসমাতকে খাওয়াতে পারল না। তার গলা দিয়ে আর খাবার নামবে না। ইফরাও তাই ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। দূর থেকে সবকিছু দেখল তরসা। তার চোখেও জল। এই প্রথম তার ইসমাতকে নিয়ে হিংসে হচ্ছে না, বরং আজকে তারা সবাই আজকে তারা সবাই এই কারণেই দুঃখিত। সবাই একই দোয়া করছে। দুপুর নাগাদ ইসমাত উৎসবের সাথে গেল সাব্বিরের বাড়িতে। উৎসব এখন থেকে শাহিদের বডিগার্ড হিসাবে থাকবে। সে আগে ২ বছর এক মন্ত্রীর অধীনে ছিল, কিন্তু কিভাবে যেন তার চাকরিটা ছুটে যায়। তাকে আবার মাহফুজ সাহেব ১ সপ্তাহের আগেই চাকরি দিলেন। কিন্তু শাহিদকে যে উৎসবের কথা জানাবেন সেই সুযোগই ছিল না। ছেলের আবার বডিগার্ড, সেক্রেটারিদের প্রতি বেশ বিতৃষ্ণা, কিন্তু এখান থেকে শাহিদের জন্য বডিগার্ড বাধ্যতামূলক। সেখানে গিয়ে দেখল পরিস্থিতি শোচনীয়। কাটিয়া দেখেই তার বুক ছিদ্র হয়ে গেল। সেখানে কাফনের মোড়ানো সাব্বির, মুখটা এখনো আহত, চোখ বন্ধ। কেন স্নিগ্ধ লাগছে। ইসমাতের মনে হচ্ছে এই বুঝি ছেলেটা উঠে এসে তাকে বাপি বলে ডাক দিবে, শাহেদকে তার পাশে খুঁজবে। চোখটা ছলছল করে উঠল তার। মৃত বাড়িকে ইসমাত খুব ভয় পায়। তার ট্রমা আছে, মূলত ছোটবেলার আঁধারেই নিয়েই। তবুও সে এসেছে ইসমাতকে দেখতেই। সাব্বিরের ছোট বোন সাবা ঝাঁপিয়ে পড়ল বুকে। হু হু করে কাঁদছে ইন্টার পড়ুয়া মেয়েটা। শপিংয়ে কয়েকবার দেখা হয়েছিল তাদের। সেই থেকে ইসমাতের বেশ ভক্ত হয়ে গিয়েছিল। ২ বার তো অফিসে গিয়ে দেখা করে এসেছিল। ভাবি ভাবি দেখেন, আমার ভাই রাগ করে চলে গেছে, আর কখনো ফিরবে না। মাও স্ট্রোক করেছে, এখনো জ্ঞান ফিরে নাই বলে সাবা চেঁচিয়ে কাঁদছে। ইসমাতের চোখে আবারও ভরে গেল। এই কঠিন পরিস্থিতিতে কাউকে হারানোর পরে সান্ত্বনাটুকু কেমন হতে পারে, কিভাবে দেয়? আদৌ পৃথিবীতে এমন কোনো শব্দ কি আছে যেটা প্রিয়জন হারানোর ব্যথা ভুলবে, সান্ত্বনা দিবে? তার বেলাতে তো কেউ পারে না। সে আরেকজনকে তবে কি বলবে? ওরা সিদ্ধান্ত নিয়েছিল শাহিদের জ্ঞান ফিরলে সাব্বিরের জানাজা পড়ানো হবে, দাফন করা হবে। কিন্তু লাশ বরফ দিয়ে লাশ উম সাব্বির ঘন্টার ২৪ ঘন্টার বেশি রাখা সম্ভব হলো না। শাহিদের এখনো জ্ঞান ফেরেনি। আদৌ আর ফিরলেই বা কি? শাহিদ তো হাতে পায়ে এসে তার বন্ধুকে দাফন করার মতো অবস্থায় নেই। এজন্য মাহফুজ সাহেব বুকে পাথর রেখেই বললেন, যেন দাফনের কাজ সেরে ফেলে। নিথর দেহটাকে আর কতটুকুই বা কষ্ট দিবে। এখন তার শেষ যাত্রার পালা। ওখানেই যেন চিরন্তন ঠিকানা। আগে পরে আমাদের সবাইকেই সেই মাটির ঠিকানায় আজীবনের জন্য চলে যেতে হবে। সেই মোতাবেক পরের দিন সকাল ৮টায় জানাজা পড়ানো হলো। সেই জানাজায় সাব্বিরের ভার্সিটি কলেজের অনেকেই এসেছে। জানাজা শেষে রওনা দিল কবরস্থানের উদ্দেশ্যে। বাবার কাঁধে সন্তানের ওজন আজ খুবই ভারী লাগছে। যেই কাঁধে করে ছেলেকে নিয়ে ঘুরে বেরিয়েছিল বাবা, সেই বাবাই আজ যাচ্ছেন ছেলেকে শেষ বিদায় জানাতে। আজকের পর আর ছেলেকে চোখের দেখা দেখতে পারবেন না। ছেলে আর ছেলে আর এটা সেটার আবদার করবে না, টাকা চাইবে না, বাড়ি মাতিয়েও রাখবে না। সাব্বিরের বাবার বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। সাব্বিরকে দাফনের কয়েক ঘন্টা পরেই শাহিদের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো, নাড়াচাড়া করতে পারল না। সেই শক্তি তার নেই। ডাক্তার নার্স তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একজন গেল তার পরিবারকে সুসংবাদ জানাতে,
শাহিদ এখন বিপদমুক্ত, তাকে তার শারীরিক এবং মানসিকভাবে এখনো সেরে ওঠা বাকি। শরীরের ক্ষত না হয় মুছে যাবে, কিন্তু মানসিক ক্ষত মুছবে কেমন করে? একজন শুধু তার সাথে দেখা করার অনুমতি পেল। তা তাই ইসমাত এলো। সাহেলা শুধু ওষুধ ওষুধ নিয়ে তখন অন্য কেবিনে ঘুমাচ্ছিলেন। তিনি অবশ্য কিছুটা সুস্থ। ইসমাত দেখল অতি চঞ্চল শক্তপোক্ত দেহটা কেমন সাদা ব্যান্ডেজে বন্দী হয়ে বিছানায় পড়ে আছে। শাহিদকে এতটা করুণ কখনোই দেখেনি সে। শাহিদের হঠাৎ এই নিঃশ্বাসের গতি বেড়ে গেল। সে যেন উঠতে চাইছে, কোথাও যেতে চাইছে। ইসমাত এসে শক্ত করে শাহিদের হাতটা ধরল। শাহিদ বেশি উত্তেজিত হওয়ার আগেই ডাক্তার তাকে ইনজেকশন পুশ করে দিল। মুহূর্তেই মিলিয়ে গেল শক্তপোক্ত আহত শরীরটা। শাহিদের চোখের কোণ দিয়ে স্বচ্ছ অশ্রু গড়িয়ে পড়ল। ইসমাত ঝাপসা চোখে দেখল অক্সিজেনের মাস্কের শাহিদের কম্পিত ঠোঁটজোড়া কাঁপছে, যেন কিছু বলছে। ইসমাত দ্রুত তার কানে গিয়ে দিল শাহিদের মুখের সামনে। শাহিদ খুব কষ্টে কটা শব্দই উচ্চারণ করতে পারল। আমাকে সাব্বিরের কাছে নিয়ে চলুন, আমার বেস্ট ফ্রেন্ড। শাহিদ মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। ইসমাত শাহিদের ক্যানোলা লাগানো হাতে কপাল টেকিয়ে কপাল টেকিয়ে নীরবে কাঁদতে শুরু করলো। কিভাবে বলবে এই পাগল ছেলেটাকে তার বন্ধুকে সে আর কোনোদিনও দেখতে পারবে না। শেষ দেখারও সুযোগ নেই। ঘুমের মাঝেই শাহিদের চোখের কোণ বেয়ে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পুরো দিন শাহিদকে ঘুমের উপরেই রাখা হলো। আগামীকাল তাকে কেবিনে শিফট করা হবে। বড় কাছের মধ্য দিয়ে সাহেলা তারপরও কয়েকবার দেখেছে ছেলেকে। ওনার চোখের ওনার চোখের জল থামছেই না। ডাক্তার আপাতত কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেননি। যেহেতু শাহিদ আহত বেশি, তার ব্যথা নিরাময়ের জন্য ঘুমটাই বেশি প্রয়োজন। ইসমাত আজও বাড়ি যায়নি। ইফরা ইসমাতের আলমারিতে হাতের কাছে রাখা একটা মেরুন রঙের স্যুট পেয়েছিল, সেটাই নিয়ে এসেছে। ওটা কত জোর জবরদস্তি করে ফ্রেশ করে পরিয়ে দেয় তাকে। নয়তো ইসমাত শাহিদের আইসিইউর সামনে থেকে এক পাও নড়ছে না। তার তার বারবার মনে হয় সে সরে গেলে শাহিদ জেগে উঠবে, অস্থির হয়ে পড়বে। সে না থাকলে কে সামলাবে শাহিদকে? হিফরা ১২টা অবধি বোনের কাছে থেকে চলে যায়। আর আগামীকাল একটা ব্র্যান্ডের সাথে শ্যুট আছে, সেটার জন্য ইসমাতই তাকে বাড়ি পাঠিয়ে দেয়। আজ রাতে রমজান সাহেব, আকিব, সে ছাড়া আর কেউ নেই হাসপাতালে। সবাইকে ঠেলে বাড়ি পাঠানো হয়েছে। আর কত হাসপাতালে থাকবে, ইসমাত তো আছেই। বাকিরা রাতটা বিশ্রাম নিয়ে আগামীকাল বাসায় আসবে না হয়। ওদের সাথে আরো ২ জন বডিগার্ড আছে। তাদের মধ্যে একজন উৎসব। বসের কথা মতো সে ইসমাতের ডাল হয়ে আছে। আকিব অন্যদিকে গিয়েছে। তার সিগারেটের খুব দরকার। রোশান আর সে এখনো আধমরার মতোই রয়ে গেছে। ওই কঠিন পরিস্থিতিতে কেউই বা ভালো থাকে? এক বন্ধুকে কবরে নামিয়ে এলো সকালে, আরেকজন আইসিইউতে। ভালো থাকার সংজ্ঞাটাও ওরা ভুলে গেছে। চোখের সামনে ভেসে ওঠে নানান স্মৃতি। মিনমিন করে কিছু আওড়ায় সে হাসে। শেষবার ওরা যখন মাওয়া গেল, কি দারুণ ছিল সবকিছু। আকিব সিগারেট টেনে আনমনেই হাসল। তার চোখে ঝাপসা হয়ে এসেছে। মানুষ চলে যায়, অথচ কত শত স্মৃতি রেখে যায়। এখনো মনে হয় সবকিছু কত জীবন্ত। দুর্ঘটনায় সাব্বির হেলমেট পরা ছিল না। শাহিদ পরা ছিল বলেই রক্ষা। ভয়াবহ কোনো বিপদ হয়নি। রমজান সাহেব একটু গেছেন মোবাইল নিয়ে আলাদা কোথাও। খুব সম্ভবত জরুরি কল এসেছে। যাওয়ার আগে ২ বডিগার্ডকে বলে গেল যেন ম্যাডামের খেয়াল রাখে। এখনো বিরতিহীন ইসমাত মাথার কাছে দাঁড়ানো উৎসব। ও সবসময় ইসমাতের আশেপাশেই থাকছে। তার বর্তমান বসের অবর্তমানে লেডি বসকে সুরক্ষা দেওয়াই তার কর্ম। ইসমাত করিডোরে একাকী বসে আছে, নজর তার কোলে। এ কেমন ভেবে যাচ্ছে তাদের বিয়ের মুহূর্ত। সেদিন ছিল বৃষ্টির রাত। অফিস থেকে বের হতেই হঠাৎ তার দাদি কল করে জানালো তার বসের স্ত্রী হার্ট অ্যাটাক করেছেন।
সে যেন দ্রুত নির্ধারিত হাসপাতালে পৌঁছায়। তাদের আগে থেকে চেনা জানা ছিল বিধায় মমতাজ বেগম প্রায়ই তাদের বাড়ি আসা যাওয়া করতেন। ইসমাতও মাঝে মাঝে সাহেলার ডাকে সাড়া দিয়ে যেত সে বাড়ি, কিন্তু কখনো কখনো সেভাবে শাহিদকে দেখেনি সে। সেদিন সে বৃষ্টির মধ্যে সিএনজির ভাড়া দিয়ে হাসপাতালে এসে পৌঁছায়। এসে দেখে দুই পরিবারের সবাই উপস্থিত। খুব কাছ থেকে সেদিন শাহেদকেও দেখেছিল সে। কাছ থেকে দেখেই বুঝতে পেরেছিল খুবই নাকোচো আর বেয়াদব স্বভাবের ছেলেটা। এছাড়াও তার বেয়াদবির গল্প কম শোনেনি দাদির কাছে। ইসমাত যেতে মাহফুজ সাহেব গম্ভীর গলায় রমজান সাহেবকে বলেছিলেন, কাজী ডেকে আনো। ইসমাত হতবাক হয়, সন্দিহান চোখে তাকায় মমতাজ বেগমের দিকে। মমতাজ বেগম তখন তাকে কেবিনের ভিতরে সাহেলার কাছে নিয়ে যায়। গিয়ে দেখলো সাহেলার জ্ঞান আছে। এখানে এসে শুনেছিল দুপুরে নাকি হার্ট অ্যাটাক হয়েছিল, সম্ভবত দাদির কল দেওয়ার আগে জ্ঞান ফিরেছে। সাহেলা তখন প্রাণ ভরে ইসমাতকে দেখেছিল। বারবার কেমন ঝাপসা হয়ে এসেছিল তার চোখ। কাছে ডেকেছিল ইসমাতকে। সে বাধ্য মেয়ের মতো এগিয়ে যায়। সাহেলা কম্পিত হাতে ইসমাতের মাথায় হাত বুলিয়ে দেন। সময় নিয়ে খুব দৃঢ় গলায় বললেন, আমার বোধহয় বেশি দিন নেই। ইসমাত প্রতিবাদ করেছিল, ছি আন্টি, এসব বলতে নেই। সত্যি বলছি রে মা, মনে হয় এই বুঝি জান কবজ হয়ে যাবে। এসব শুনতে ভালো লাগছিল না ইসমাতের। তার বারবার মনে পড়ে যাচ্ছিল নিজের বাবা মায়ের কথা। ঠিক তখনই ইসমাতের আবেগের ফায়দা তুলে শাহিদের সাথে ইসমাতের বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এতে দাদি আগে থেকেই রাজি, শুধু ইসমাতকে মানানো জরুরি। ইসমাত অবাক হয়ে যায়। সে মুখের উপর না করে দিয়েছিল, কিন্তু এতে হিতে বিপরীত হয়। ভদ্রমহিলা আরো অসুস্থ হয়ে যান। ডাক্তারের সে কি পেরেশানি! শুধু সে ইসমাতই বিয়েতে রাজি ছিল না, একই অবস্থা ছিল শাহিদের। তাকে আরো কয়েক ঘন্টা আগে থেকে মানানোর চেষ্টা করা হচ্ছিল। ডাক্তাররা ডাক্তার জানান সার্জারি জরুরি, কিন্তু সাহেলা রাজি হননি। ওনার এক কথা, আমি মরে গেলে আমার ছেলেকে কে দেখবে? ছেলের দুশ্চিন্তায় নিজেকে হাসপাতালে এনেছে। এই দুশ্চিন্তা নিয়ে মরে গেলেই বুঝি ভালো হবে? দাদিও নানানভাবে ইসমাতকে চাপের মাঝে রাখে। ইসমাত কিছুতেই রাজি হয় না এই এজ গ্যাপের বিয়েতে। এই ধরনের বিয়েগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে থাকে। তার তার উপর সাহিত্য চরম বেয়াদব। হাতছাড়া হয়ে গিয়েছে বাবা মায়ের দিকেই। বিয়ে করলে তো ফিরে আসবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু কেই বা তার যুক্তি শোনার অবস্থায় ছিল। সাহেলা বারবারই বলে যাচ্ছিলেন, আমার ছেলের জন্য ইসমাতের চেয়ে ভালো কেউ নেই। ওকেই আমার বৌমা চাই। বয়স দিয়ে কি হবে, দায়িত্ববোধ বোঝাপড়াই মূল। সময়ের সাথে সাথে সাহেলার অবস্থা শোচনীয় হচ্ছিল। কাজীও বসেছিল বিয়ে পড়ানোর অপেক্ষায়। এরপর ঠিক তীর রাত ১:৩০ নাগাদ বিয়ে বিয়ে পড়ানো হয়। তীব্র অনিচ্ছা আর বিতৃষ্ণা নিয়েই দুজন বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়। ইসমাত ছিল সাধারণ সালোয়ার কামিজ পরিহিত। কোত্থেকে যেন লাল টুকটুকে দুপুরটার ব্যবস্থা করেছিল, সেটাই ছিল মাথায় বিয়ের সময়ে। শাহেদের মতো বেয়াদবও সেদিন মায়ের এই হাল দেখতে পারেনি। বিয়েই তো, বিয়ে করলে যদি তার মা বেঁচে যায় তবে তাই হোক। এমন কি, কিন্তু বিয়ের পর যখন চারপাশ থেকে দায়িত্ব, কর্তব্য, এটা সেটা আর গলা টিপে ধরল, তখনই টের পেল বিয়ে জিনিসটা এত সহজ নয়। ইসমাতের জন্য হয়েছে একই। ভাবনার মাঝে ইসমাত উঠে দাঁড়ালো। কেবিনের বড় উম কাজটার কাছাকাছি ছিল। এই কাজটা সন্ধ্যা অবধিও পর্দায় ছিল, কিন্তু মাহফুজ সাহেবের বিশেষ অনুরোধে পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল শাহিদকে। সে খুব ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে গভীর ঘুমে তলিয়ে আছে। ইসমাত কম্পিত হাতে কাছে হাত হাত রাখলো। নির্লিপ্ত চেয়ে রইল শাহিদের দুর্বল মুখটায়। এখনো অক্সিজেন মাস্ক লাগানো। ছেলেটা কি সুন্দর ঘুমাচ্ছে। এমন করে তার বন্ধুটাও যদি চিরদিনের মতো ঘুমিয়ে গেছে, তা জানলে কি সে ঘুমাতে পারত? কাছে হাত বোলালো ইসমাত।
চোখ ঝাপসা হচ্ছে তার। বিয়ের দিনের কথা বারবার মনে হচ্ছে তার। সেদিনের তীব্র বিতৃষ্ণা আজ অনুভূত করতে পারছে না। সেদিনের বিরক্তিকর ছেলেটার জন্যই আজ তার মন পুড়ছে, বুক জ্বালা করছে। ছেলেটার নাক উঁচু করা, রাগ দেখানো, কথায় কথায় তাকে বিরক্ত করা সবই চোখে ভাসছে। ইগোতে ভরপুর ছেলেটার এই অসহায় রূপ কিছুতেই সহ্য করা যায় না। ইসমাত শাহিদের দিকে তাকিয়ে আনমনে আওড়ায় খেয়ে ভেবেছিল, আমি একদিন বোকার মতো তোমাকে খুঁজব। খুবই অবাক বিষয় যে মানুষটা শাহিদের নাম শুনতে পারত না, সে আজ কয়েক রাত যাবৎ শাহিদের জন্যই হাসপাতালে পড়ে আছে। নিজের খেয়াল রাখা তো দূরে, না খাওয়া ঘুম সবই ভুলে বসেছে। কিসের টান এটা? এটা টান তো আগে কখনো এত টান তো আগে কখনো জোরালোভাবে অনুভব করিনি। এই টান দায়িত্বের নয়, এই বুক পোড়া অনুভবের। ফিরে আসো শাহিদ, আমি তোমার সব বিরক্তি মেনে নিতে প্রস্তুত। তুমি শুধু হারিয়ে যেও না। হাই ব্যাক ইউ, আই বেগ ইউ। ফজরের পরপর শাহিদের ঘুম ভাঙে। সে বাড়ি চোখে জুড়ো খুবই সময় নিয়ে চোখ খুলে সে কতক্ষণ আনমনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। হাতের আঙ্গুলগুলো বাদে শরীর নাড়াচড়া বেশ কষ্ট হচ্ছে তার। খোলা জানালা দিয়ে খোলা জানালা দিয়ে তখন আলোর কিছুটা উৎসব দেখা যাচ্ছে। ধীরে ধীরে আলো ফুটছে দরুনির বুকে। এই কেবিনে বেশি কিছু নেই। শাহিদ কোনোরকমে মাথাটা ফিরিয়ে একপাশে তাকালো। বোধহয় কাউকে খুঁজছেই। সে দেখল পশ্চিম দিকে মুখ করে একজন জায়নামাজে বসা। মোনাজাত ধরেছে। শাহিদ সে স্থির চোখে চেয়ে রইল। মোনাজাত শেষ করে মুহূর্তে পিছে ফিরে তাকালো ইসমাত। সে চমকে যায় শাহিদকে জাগতে দেখে। মুহূর্তে দুজনে চোখাচোখি হলো। ইসমাত জায়নামাজ সরিয়ে সোজা ছুটে আসে শাহিদের কাছে। আয়নায় শাহিদকে জাগতে দেখে আকিব ছুটেছে তখন ডাক্তারকে ডাকতে। ইসমাত শাহিদের হাত ধরে চেপে ব্যস্ত গলায় বলল, শাহিদ, আর ইউ ওকে? এখন কেমন লাগছে তোমার? শাহিদ অক্সিজেন মাস্কটা খুলতে চাইল, কিন্তু ইসমাত বাধা দিল। শাহিদ মিনমিন করে কয়েকটা শব্দ বলল, সাব্বির, ইজ হি অল রাইট? ইসমাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শাহিদ বারবার সাব্বিরের কথাই বলছে। ডাক্তার এলো, কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারল না। তাকে চেক আপ করে আবারও ঘুমের ইঞ্জেকশন দিতে হলো। শাহিদ ক্রমে ক্রমে হাইপার হয়ে যাচ্ছিল, যা তার এই শরীরে বেশ ক্ষতিকর। পরের বার ঘুম ভাঙলে তার কেবিনে পরের বার ঘুম ভাঙল তার কেবিনে। তখন দুপুর 12:30 বাজছে। এবার তার মুখে মাস্ক নেই। সাধারণ কেবিনে তাকে দেওয়া হয়েছে। ইসমাত সবে ঢুকেছে খাবার নিয়ে, এসেই ভূত দেখার মতো চমকে গেল। শাহিদ ওঠার চেষ্টা করছে, হাতের ক্যানোলাগুলো খুলে ফেলার তাড়া করছে। ইসমাত দ্রুত ছুটল শাহিদের কাছে। শাহিদ বাধা মানতে চাইল না, দুর্বল গলায় বলল, বিরক্ত করবেন না ইসমাত, আমি জানি আপনারা আমার থেকে কিছু লুকাচ্ছেন। আমাকে যেতে দিন, আমাকে বন্দি করে রাখবেন না। শাহিদ, এসব করো না, শুয়ে থাকো তুমি। তুমি বসা হাতা অবস্থায় নেই, ফর গড সেক। শাহিদ ইসমাতের কথায় শুনতে চাইল না। সে না পেরে এবার জোরে ধমক দিয়ে বসলো। শাহিদের পাগলামো থেমে গেল। মূর্তির মতো বসে রইল। ঘাড়ে একটা ফর্তির মতো কি যেন, ঘাড়ের নড়াচড়া বেশ কঠিন। ইসমাত চল চোখ নিয়ে শাহিদকে বসতে সাহায্য করলো। সে শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করছে। মুহূর্তে শাহিদ হু হু করে কেঁদে উঠল। সে কেমন বাচ্চাদের মতো কাঁদছে। সে বারবার ইসমাতকে জিজ্ঞাসা করছে, ইসমাত, প্লিজ বলুন সাব্বির কোথায়? আমি ওকে দেখতে চাই। ও ঠিক আছে কিনা বলুন না। ইসমাতের গলা দিয়ে বের হলো না যে সাব্বির আর নেই, তাকে আর কখনো তুমি দেখতে পারবে না। না, ইসমাত এরকম পাষাণ হতে পারল না। তার নীরবতায় যেন শাহিদকে কঠিন সত্য বলে দিল। তার কান্নার গতি আরো বাড়ল। এই প্রথমবারের মতো শাহিদ বাচ্চাদের মতো উন্মাদ হয়ে কাঁদছে। ইসমাত জড়তা ভুলে শাহিদের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। শাহিদের কান্নার শব্দ কিছুটা চেপে গেল ইসমাতের বুকে।
শাহিদ কম্পিত হাতে ইসমাতকে আঁকড়ে ধরল। কান্নার বেগ যেন বাড়ছে। ইসমাত পারল না ওকে বলতে, যেন কান্না থামায়। তাদের বিয়েতে তাদের বিয়েতে ভালোবাসা না থাকুক, একে অপরকে সঙ্গ দেওয়ার মতো অধিকার তো আছেই। ইসমাতের চোখের অশ্রু পড়ছে শাহিদের এলোমেলো চুলের ভাঁজে। শাহিদ বারবার সাব্বিরকে পাগলের মতো চাইছে। সে তার বন্ধুকে চায়। আমাকে সাব্বির ছাড়া কেউ জানে না, কেউ বুঝে না ইসমাত। আমাকে বাঁচাতে ও ট্রাকের মুখে পড়েছিল। আমার জন্য আমি মরে যাব ইসমাত। আমি ওকে হারানোর ব্যথা মেনে নিতে পারছি না। ওর জায়গায় আমি কেন হলাম না? ও কেন? আমি তো চাইনি। আমি কান্নায় শাহিদের কথা জিভে জড়িয়ে যাচ্ছে। সে অনেক কিছুই বলছে, যার বেশিরভাগ অস্পষ্ট। শাহিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ইসমাত। মিনমিন করে বলল, "ইট ওয়াজ নট ইউর ফল্ট, নট ইয়োরস। তুমি একই পরিস্থিতিতে ছিলে। দুজনেই ভিকটিম। শাহিদ, প্লিজ বি স্ট্রং আমার জন্য।" যখন শাহিদকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না, ঘন্টার পর ঘন্টা সবাইকে মিলিতভাবে তাকে সামলানোর চেষ্টা করে যাচ্ছিল, তখনই আরেক দুঃসংবাদ আসে। রাত তখন 9:30। সাব্বিরের মা সেদিন যে স্ট্রোক করেছিলেন, তিনিও কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেছেন। ছেলে হারানোর শোকে ভদ্রমহিলা ২ দিনের বেশি নিতে পারেননি। এই ২ দিন তিনি বিছানায় পড়েছিলেন। তিনি মাহীন তিনি মাহীন করে গেলেন ওনার আরও ২ সন্তানকে। দুনিয়া ব্যস্ত অবস্থায় দুনিয়া ব্যস্ত অবস্থায় অবস্থায় থাকলেও এটা একটা খুবই নিরিবিলি থাকে। যেখানে যেখানে ব্যস্তময় ছুটোছুটি নেই, কোলাহল নেই, ভালোমন্দ কোথাও নেই, সেই নিরিবিলি স্থানের নাম কবরস্থান। এখানে সবাই চিরনিদ্রায় শায়িত। তাদের জগৎ দুনিয়া, ব্যস্ততা, চিন্তা, আক্ষেপ কিছুই নেই। তারা দুনিয়াদারি থেকে ছুটি পেয়েছে আজীবনের জন্য। পাশাপাশি দুটো নতুন কবর দেখা যাচ্ছে। মা-ছেলের কবর। মা-ছেলে একসাথে আছে হয়তো এখন। হয়তো সেখানে তারা মা-ছেলে মিলে আড্ডা দেয়, গল্প করে, আল্লাহকে ডাকেন। একজন পরিবারের ২ জন মানুষ এখানে চিরজীবনের জন্য শায়িত। শান্তির ঘুম ঘুমোচ্ছে। শুধু শুধু ভিজে ফেলে গেছে নিঃশব্দ বন্ধ না হওয়া জীবন্ত লাশগুলোকে। শাহিদ প্রায় ১৫ দিন পর হাসপাতাল থেকে সাময়িক ডিসচার্জ পেয়েছে। তাকে এখনো কেউ কাউন্সেলিং করাতে পারেনি। সে কয়েকবারের মতো পাগলামো, চেঁচামেচি, কান্নাকাটি করলেও ইদানীং খুব চুপসে গিয়েছে। খাওয়া-দাওয়াও যায় না সহজে। খুব খুব দরে বেঁধে খাওয়াতে হয়। এমতাবস্থায় একজন মনোরোগের বিশেষজ্ঞ জানালেন, শাহিদকে এখান থেকে কিছুদিনের জন্য অন্য কোথাও নিয়ে গেলে ভালো হয়। এর মাধ্যমে হয়তো সাব্বির বা তার ফিরে আসবে না, কিন্তু শাহিদ কিছুটা হলেও ঠিক হতে পারবে। যে চলে গেছে সে তো গেছেই। এখন শাহিদের যে জীবন পড়ে আছে, তাকে তো বাঁচতে হবে। কেউই সাব্বিরকে তাকে বলতে পারছে না। শুধু এই ঘটনা যে তার দোষ নয় সেটাই বোঝাতে চাচ্ছে। কিন্তু শাহিদ কারো কোনো কথাই মানছে না, শুনছে না কিনা বোঝা যায়নি। বড্ড উদাসীন, অন্যমনস্ক হয়ে থাকে। যে ছেলেটা মোবাইল পিসি ছাড়া থাকতে পারত না, সে দিব্যি ১৫ দিন কাটিয়ে ফেলেছে। শূন্য ফেলফেলে তাকিয়ে দেখল শুধু জানালার বাইরের দিকটা। অনুভূতি শূন্য পাথর হয়েছিল সে। ইসমাত তার দায়িত্ব কর্তব্যের কোনোরকম নড়চড় করেনি। সে রোজ নিজ হাতে শাহিদের যত্ন করেছে। তাকে খাওয়ানো থেকে শুরু করে গা মুছে দেওয়া, ফ্রেশ করানো, ঘুমানোর সময়ে ছায়ার মতো তার পাশে থাকা, সবই চলেছে। শুধু ফাঁকে ফাঁকে ২-১টা অফিস থেকে ঘুরে এসেছে। এ যা শাহিদ যখন শাহিদ যখন দুঃস্বপ্নে ব্যঙ্গে বয়ে দরফুরে উঠত, তখন ইসমাতকেই সে সবার আগে পেত। মেয়েটা প্রতি রাত তার পাশে, তারই সাথেই থাকে। শাহিদ ইসমাতকে পেয়ে শান্ত হয়, তাকে সাব্বিরের সাথে স্মৃতির শোনায়। সে চোখ মুখ লাল হয়, তবুও কখনো ইসমাতকে বিরক্ত হতে দেখেনি। শাহিদ যদি খেতে না চায়, তখন ইসমাত তাকে ধমক দিয়ে বাড়ায়। আজকাল ইসমাতের যত্ন যেমন বেড়েছে তেমনি বেড়েছে ধমক। ইসমাত মোটেও আর শাহেদের তেড়া মুখে কান দিচ্ছে না। বরঞ্চ তার শ্বশুর-শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে থাকে ইসমাতের দিকে। তাদের ঠিকঠাক হজম হয় না। ছেলেটা ওনাদের সুখী খাতর। তাও ইসমাত কেমন চোখ রাঙিয়ে ধমকিয়ে ছেলেকে সোজা রাখছে। মেডিসিনেও কোনো প্রকারের কম্প্রোমাইজ নেই। সাহেলা বুঝি কিছুটা স্বস্তি পেল। জীবনে তিনি একমাত্র ছেলের জন্য বউমা ভালোই বাছাই করেছেন ভেবে গর্বও হয়। এই দমকানোর মাঝে তিনি সরল মায়া, আদর অনুভব করেন। কেন তা জানে না।
শাহিদ প্রায়ই শূন্য চোখে ইসমাতের ব্যস্ততা দেখত। ইসমাতের রুমের এপাশ থেকে ওপাশে এটা এটা নিয়ে ছুটাছুটি দেখত। সাথে দেখত ইসমাতের ক্লান্ত চেহারা, কালশিটে চোখ বেরানো, নিজের যত্নের প্রতি কখনো ২ আনা ছাড়ও না দেওয়া ইসমাত আজকাল নিজের যত্ন নিতেই ভুলে গেছে। চোখে পড়েছে বেশ কাল ডার্ক সার্কেল। ইসমাত কি আর এত হুঁশ আছে? অফিস আর শাহিদকে সামলে সামলে তার আর সময় কই হচ্ছে? এ নিয়ে তার মোটেও অনুশোচনা হয় না। শাহিদ তার স্বামী আর পরিবারের জন্য করাটা দোষের কিছু না। ইসমাত শাহিদকে নিয়ে কবরস্থানে এসেছে। শাহিদ এখানে আসার বায়না করেছিল। উৎসব আর আরেকজন বডিগার্ড তাকে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিল। তার এক পায়ে প্লাস্টার, আরেক পা এখনো আহত। প্লাস্টার খুলতে সময়ই লাগবে বেশ। এখন ওদের দুজনের দেখভাল উৎসব আর রোহিত করে। মাহফুজ সাহেব এখন আর ওদের দুজনকে একা ছাড়েন না। তাদের মানুষ চিনে বেশি, শত্রুও বেশি, তাই তিনি পরিবারের আর কোনো লোকসান বরদাস্ত করবেন না। শাহিদ হুইল চেয়ারে বসে দেখল সাব্বিরের কবরটা ইসমাত কবরস্থান থেকে কিছুটা দূরে দাঁড়ানো। সাব্বিরের কবর অবধি উৎসব শাহিদকে নিয়ে গিয়েছে। শাহিদের চোখে ভেসে উঠল তাদের স্মৃতিগুলো। কত রাগ দেখিয়েছে সাব্বিরকে, রেগে কতবার কথাও বন্ধ করেছে, কিন্তু এই ছেলেটা তাদের সম্পর্কের টানে ঠিকই তাকে খুঁজতে বাড়ি চলে আসতো, রাগ ভাঙাতো। এরপর আবারও দুই বন্ধু আগের সব ভুলে নতুন আড্ডায় মজে যেত। যেখানে দুনিয়া তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, ইগোইস্টিক ছেলে বলতো, তখন এই ছেলেটাই তার সাথে ছায়ার মতো লেগে থাকতো। শাহিদ রাগলে উল্টোটা আরো রাগিয়ে দিত। আবার এই সাব্বিরই শাহিদের মুখ দেখলে সবটা টের পেত। এমনকি তার বিয়ের সম্পর্ক নিয়ে তার থেকে বেশি মাথা ব্যথা ছিল আর এই বন্ধুর। আর দেখো, তার বন্ধুটাই এখন ৩ হাত মাটির নিচে, যাকে শাহিদ শেষ দেখাটাও দেখেনি। একটু ছুঁতেও পারেনি, বলতে পারেনি, "ডোন্ট লিভ মি অ্যালোন।" আর কখনো দেখতেও পারবে না সেই হাসিটা, যে হাসিটা দেখলে সে হাসতো। যে হাতের ছোঁয়ায় শাহিদ তার সমস্ত সমস্যা, রাগ, মাথা ব্যথা এক নিমিষেই ভুলে যেত। যার সাথে ভিডিও গেম খেলা, বাইক রেস করা তার সবচেয়ে পছন্দের ছিল, সে আজ তার পাশে নেই। শূন্যতা উপহার দিয়ে হারিয়ে গিয়েছে। আজ বাইক, গেম সবই আছে, কিন্তু সাব্বির নেই। শাহিদের মনে হলো সাব্বির যেন কবরের উপর বসে তাকে দেখে হাসছে, কাছে ডাকছে। চিরচেনা সেই হাসিটা সম্ভবত শাহিদের হ্যালুসিনেশন। কিন্তু সেই হাসিতে মজে রইল। দেখল সাব্বির কি সুন্দর করে হাসছে, তার চিরচেনা কণ্ঠে তাকে ডাকছে। শাহিদ ঘোরের মাঝে কিছুটা ডানে ঝুঁকে হাতে সাব্বিরের কবরের দিকে মাটি তুলে নিল। এই মাটিটুকুই যেন সাব্বিরের হাত। মুহূর্তে আরো শাহিদ বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। তার চিবুক বুক ছুঁই ছুঁই। মাথা নিচু করে কাঁদছে ছেলেটা। এই কান্নার সাথে গভীর আর্তনাদ বেরিয়ে আসছে। ইসমাত দূর থেকে তা দেখে চোখ ভেজালো, কিন্তু সে এগিয়ে গেল না। শাহিদকে একটু একা ছেড়ে দিল। এই সময়টা একান্ত তার আর সাব্বিরের হোক। শাহিদ মিনমিন করে কথা কথা চড়াচ্ছে, "আই এম সরি সাব্বির, আমার জন্য এসব হয়েছে। কেন আমাকে বাঁচাতে গেলি তুই? কেন তুই নিজের ট্রাকের সামনে পড়ে গিয়ে আমাকে কয়েক সেকেন্ড সুযোগ দিলি ট্রাক থেকে বাঁচার?" পরপর আবার বলল, "প্লিজ সাব্বির, আন্টিকে নিয়ে ফিরে আয়। আই প্রমিস, আমি আর কখনো রাগ করবো না, চেঁচাবো না, সবার কথা শুনবো। তুই আমাকে সারাদিন বিরক্ত করলেও টুঁ শব্দটুকু করবো না। তাও তো ফিরে আয়। আমি পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তোর জায়গায় আমি কেন হলাম না আমার জন্য?" শাহিদ পাগলের মতো কাঁদছে। শুকনো মাটি সে গালে চেপে রেখেছে। আন্টির কবর দেখে শাহিদ রিগ্রেট আরো বাড়ছে। সে কখনো কারো হাতে ভাত খায়নি, কিন্তু সাব্বিরের মায়ের হাতে খেয়েছিল। তিনি অতি যত্নে ২ ছেলেকে খাইয়ে দিতেন। শাহিদ আর আরেক মাকেও হারিয়েছে। সে নিজেকে কিভাবে ঠিক করবে, কিভাবে স্বাভাবিক হবে? সে যে বেঁচে থেকেও মরে গেছে সেদিনই, যে সে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছে। ঘণ্টাখানেক এভাবেই কেটে গেল। উৎসব শাহিদের সুখে কোনো প্রকার হস্তক্ষেপ করল না। সেও অনুভব করল শাহিদকে সময় দেওয়া জরুরি। শাহিদের থেকে সে কম হলেও ৩ বছরের বড়।
তার খারাপই লাগছে অকালে দুটো প্রাণকে ঝরে যেতে দেখে। আরও আরও শুরু থেকে শাহেদের এসব আর্তনাদ পাগলামোতা দেখছেই, কিন্তু সে বডিগার্ড, তার কাজ শুধু সুরক্ষা দেওয়া। বডিগার্ডদের সবসময় বজ্রপাতের মতো কঠোর হতে হয়, তাদের জন্য কোনো প্রকার ইমোশন, খারাপ লাগা হারাম। সে নিজেই পেশাগত দিকটা ঠিক রাখলো, মুখ স্বাভাবিক রাখলো শত আর্তনাদ শুনেও। সে ভীষণ পাষাণ একজন পুরুষ, কিন্তু শাহিদ তার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। শুনেছে এ ছেলে ভীষণ নিয়ন্ত্রণহীন ছিল, তাকে কেউ কিছু বলার সাহস পেত না। সে এই একটা ছেলে দেখো কেমন বাচ্চাদের মতো কাঁদছে, এটা দেখে কেউ কি আদৌ বিশ্বাস করবে শাহিদ খুবই অহংকারী আর বেয়াদব? শাহিদ যখন অপলক কবরের মাটিগুলোর দিকে তাকিয়ে আছে, কান্না থেমেছে কিছুক্ষণ আগে, যেন নীরবে কল্পনায় সাব্বিরের সাথে তার কথা হচ্ছে। শাহিদ হ্যালুসিনেশনের মাঝেই সাব্বিরকে হাত বাড়িয়ে ছুঁতে চাইল, এতে করে মাটির উপরে উপরে পড়ে গেল হুইল চেয়ার থেকে, ঠিক কবরের পাশটায়। শাহিদের কি হলো কে জানে, সে উন্মাদের মতো মাটি খুঁড়তে লাগলো। মুহূর্তে উৎসব আর রোহিত এগিয়ে এসে শাহিদকে ধরল, কিন্তু শাহিদের শরীরে যেন অন্য কিছু ভর করেছে, তাকে কিছুতেই দমানো যাচ্ছে না। পরিস্থিতি অস্বাভাবিক দেখে ইসমাত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেও ছুটল শাহিদের কাছে। নারীদের কবরে আসা নিষেধ, তবুও বিপদে পড়ে ইসমাতের আসতেই হলো। সে শাহিদকে দমকে হুইল চেয়ারে ওঠানোর নির্দেশ দিল। শাহিদ বিড়বিড় করছে একই কথা, সাব্বির, সাব্বির, ও এখানে আছে ইসমাত, আর একটু মাটি খুঁড়লেই আমি ওকে দেখতে পাবো। ও ওকে আমার সাথে করে নিয়ে যাব, ও আমার সাথেই থাকবে। দেখুন, দেখুন এখানে কেমন করে তাকিয়ে আছে, হাসছে। মাটিটা তুলতে দিন আমায়, আমি। ইসমাত ধমক দিল শাহিদকে। শাহিদ যে তার কল্পনা থেকে বেরিয়ে এলো, আবারও অনেক চুপসে গেল। হুইল চেয়ারে গা এলিয়ে দিল, গা তখনও মাটিতে মাখো মাখো। ইসমাত ভেজা চোখে জোড়া নিয়ে শাহিদের দিকে তাকিয়ে রইল। বহু কষ্টে বলল, ওনারা কখনো ফিরবে না শাহিদ, এটা তোমাকে মেনে নিতে হবে। এসব না করে হাত তুলে দোয়া করো তাদের জন্য, যেন তারা যেখানেই আছে সবসময় যেন ভালো থাকে। সাজিদ নিশ্চুপ হয়ে রইল। ইসমাত থেমে আবার বলল, জিয়ারত করোনি, 2 কবর জিয়ারত করে আসো, ওরা পরকালে খুশি থাকবে। আমি গাড়ি অপেক্ষায় করছি। বলে ইসমাত এক পলক উম, মাটি মাখো মাখো শাহিদের দিকে তাকিয়ে গাড়ির দিকে চলে গেল। আল্লাহ তাকে আরো ধৈর্য দিক সবকিছু সামলে নেওয়ার। শাহিদ বহু কষ্টে জিয়ারত সেরে চলে এলো। ওরা আবারও হাসপাতালে ফিরে এলো। শাহিদকে ইসমাত জোরপূর্বক ফ্রেশ করে নিল। শাহিদ হতে চায়নি, সে মাটিতে মাখামাখো হয়েই থাকতে চায়। রাতে শাহিদ কিছুই খেতে চাইল না, কিন্তু ইসমাত চোখ রাঙালো। শাহিদও চোখ রাঙিয়ে বলল, কেন বিরক্ত করছেন? বললাম তো খাবো না। তুমি খাবে না, তোমার ঘাড়ে খাবে, হাঁ করো। শাহিদ হাঁ করল না, জেদ ধরেই বসে রইল। ইসমাত না পেরে শাহিদের মুখ চেপে ধরে ধরে খাইয়ে দিল। এতে শাহিদ হতভম্ব। ইসমাত কবে থেকে এতটা অধিকার ফলাচ্ছে? যেখানে ইসমাত তাকে কখনো স্পর্শই করতো না, সেখানে ইসমাতই তার সমস্ত বিষয় খেয়াল রাখছে। শাহিদ এত ভাবার সুযোগ পেল না, চেঁচালো খাবার মুখে নিয়েই, ফর গড সেক ইসমাত, আমাকে আমার হালে ছেড়ে দিন। কেন করছেন আপনারা এসব? আমার এসব সহ্য হয় না। আমিও না হয় সাব্বিরের সাথেই চলে যেতাম। কেন আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন? আমি এসবের যোগ্য নয়। আপনি। শাহিদ থেমে গেল। দেখল ইসমাত চোখ লাল করে তার পানে তাকিয়ে, চোয়াল শক্ত করে, নাক লাল, চোখে অশ্রু বুঝি টলমল করছে। ইসমাত তার মাকে হাত নিয়ে ভাঙা গলায় বলল, তোমাকে সুস্থ হতেই হবে। এই দুর্ঘটনার জন্য দায়ী তুমি। তোমার অসাবধানতার জন্য আজ তোমার পরিবার ভালো নেই। তুমি যখন মৃত্যুর সাথে আইসিইউতে লড়ছিলে, তখন তোমার মা হাসপাতালে ভর্তি ছিল, খাওয়া দাওয়া করেননি। এক চিত্রে শুধু তোমারই বেঁচে ফেরার দোয়া করে এসেছে। তোমার বাবা যেখানে সারাদিন বিজনেস মিটিং নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে উনি দু দু ফোঁটা জলে গলা ভেজাননি।
দিন-রাত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করেছে। ডাক্তারের পেছনে সময়ে অসময়ে ছুটেছে। তুমি মরে গেলে হয়তো তোমার যায় আসবে না। কিন্তু তোমার সাথে, সাথে একটা পরিবারও ধ্বংস হয়ে যাবে। এখনো এখনো এই পরিবার সুস্থ নেই। যদি তুমি না সুস্থ সবল ফিরে আসো, আন্টি এখনো তার গুরুত্বপূর্ণ ওষুধ খেতে হেলাফেলা করেন। জায়নামাজে বসে থাকেন শুধু তোমার জন্য। উনাদের খুবই সাধের সন্তান তুমি। ভুলে যেও না, অনেক দোয়ার পর উনারা তোমাকে পেয়েছেন। তাও যদি তুমি অকৃতজ্ঞর মতো মনে করো আমি বাকিরা তোমাকে বিরক্ত করছি, তবে বেশ, মরে যাও তুমি অকৃতজ্ঞর মতোই। ফেলে দাও এই বাঙ্গা পরিবারকে মাঝ সমুদ্রে, যেখানে আমরা সবাই না হয় দুঃখে দুঃখে মরবো, তাও যদি তোমার শান্তি হয়। বলে ইসমাত এঁটো হাত নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল, পেছনে রেখে গেল নির্বাক শাহিদকে। তার নজর স্থির তার বাতের ফ্ল্যাটটায়। শাহিদের কি হলো কে জানে। সে ময়লা হাতে চোখের পানি ফেলতে ফেলতে বাকি সবটুকু বাদ খেলো। সে কিভাবে বুঝবে তার ভিতরটায় কত বড় ঝড় বয়ে যাচ্ছে? এই কত বিক্ষত ভেতরটা সে কি করে সারিয়ে তুলবে? তার ঠিক কতটা কষ্ট হয় প্রতিবার নিঃশ্বাস ফেলতে, কাউকে না পারবে দেখাতে, না পারবে বোঝাতে। তার মনে হচ্ছে এই ভয়াবহ যন্ত্রণা থেকে মরে যাওয়া ভালো। কিন্তু পর মুহূর্তেই তার চোখে ভেসে উঠল সাব্বিরের পরিবারের কথা, নিজের পরিবারের কথা। তাদের দুজনের গাফিলতির জন্যই আজ দুই পরিবারের এই অবস্থা। ওষুধ খেয়ে শাহিদ অনেকক্ষণ অপেক্ষা করল ইসমাতের জন্য, কিন্তু ইসমাত ফিরছে না। ওসবের থেকে শুনেছে সে খোলা হাওয়া নিতে বারান্দার দিকে গিয়েছে। শাহিদ শূন্য চোখে চেয়ে রইল সিলিংয়ের দিকে। ঘুরের মাঝে আবারও সাব্বিরকে হ্যালুসিনেশন করলো। সাব্বির তাকে খুব কাছে বকছে ইসমাতের সাথে বাজে ব্যবহারের জন্য। প্রতিবারের মতো এবারও নিজের জন্য কোনো রকম কৈফিয়ত দিল না সে। তার এই হ্যালুসিনেশনের কথা কেউ জানে না। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঘোর কাটল ঘোর কাটল দরজা খোলার শব্দে। তড়িৎ দরজার দিকে তাকিয়ে বিধ্বস্ত ইসমাত দেখল সে। ইসমাত শাহিদকে কিছুই বলল না, এড়িয়ে এগিয়ে এলো। এই কেবিনে মাহফুজ সাহেব আরেকটা বেডের ব্যবস্থা করেছে। সেখানে ইসমাত রাতে ঘুমায়। বেড না থাকলে তার আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। শাহিদের দিকে না তাকিয়ে ইসমাত অপর বেডে গিয়ে গা এলিয়ে দিল শাহিদের দিকে পিঠমুখী হয়ে। শাহিদ খুব খেয়াল করলো ইসমাত তাকে এড়িয়ে গেছে। সে অপলক ইসমাতের দিকে তাকিয়ে থাকলো। ইসমাতেরও নড়াচড়া নেই। এভাবে কেটে গেল বুঝি কয়েক মিনিট। পিনপতন নীরবতায় শাহিদ গলা খাকারি দিল। আবছা আলোয় মিটিমিটিতে রুমটিতে সে চাপা স্বরে ডাকলো, ইসমাত। ইসমাতের সাড়া নেই। বেশ কিছুক্ষণ পর ইসমাত শাহিদের দিকে ফিরল। আরও কিছুটা সময় নিয়ে শাহিদের ডাকে সাড়া দিল খুবই মৃদু স্বরে, হুম। শাহিদ কিছু বলল না। নীরবে দেখলো ইসমাতের বিধ্বস্ত মুখটা। ইসমাতও তাকালো শাহিদের চোখের পানে। শাহিদের চোখ জোড়া বড্ড অসহায়। সে অসহায়ত্ব যেন ইসমাতকে কত কিছু বলে দিচ্ছে। দুজনে এই পর্যায়ে নীরব রইল। আজ শাহিদ আর ইসমাতের ফ্রান্সের ফ্লাইট। শাহিদ জন্মদিনে যে টিকিট উপহার পেয়েছিল সেটা ডেট ফুরিয়ে গেছে। এজন্য মাহফুজ সাহেব নতুন করে সব ব্যবস্থা করে দিলেন। হাসপাতাল থেকে শাহিদ ডিসচার্জ পেয়েছে প্রায় মাসখানেকের মতো। সাব্বিরের মৃত্যুর প্রায় ৪০ দিন অনেক আগেই ফুরিয়ে গেছে। তার তার মায়েরও। এই বাড়িতে সবাই নিজেকে শক্ত করার চেষ্টা করে যাচ্ছে। নিজ নিজ জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ঠিক কি আর করবে? জীবন কি কারোর জন্য থেমে যাবে? আমাদের যে সামনে এগোতে হবে বুকে পাথর চেপে। সাব্বিরের বড় ভাই অর্থাৎ মেহেদীর বিয়েটা খুবই ঘরোয়াভাবে হয়েছে। যেখানে কত শত আয়োজনের পরিকল্পনা ছিল, সেখানে এক বড়সড় টর্নেডো এসে সব লণ্ডভণ্ড করে দিল। কেড়ে নিল পরপর দুটি প্রাণ। ডাক্তারদের অনুমতিতে এবং তাদের পরামর্শে মাহফুজ সাহেব এই ব্যবস্থা করেছেন। শাহিদের শারীরিক থেকে মানসিক ক্ষতিটা বেশি হয়েছে। সে কোনো মনোরোগী চিকিৎসা নিতেও রাজি নয়। এজন্য সবাই তাকে পরামর্শ দিলেন যেন হাওয়া বদল করে এই গড় জীবন থেকে নিজেকে মুক্ত করে নতুন কারিকুলামে চলে যায়। বাবা তাকিয়ে তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে মেনে নিল। ইতিমধ্যে সে ইতিমধ্যে এই মানুষ দুজনকে অনেক দুঃখ দিয়ে ফেলেছে সে। শুধু তার দুজনই নয়, সম্ভবত ইসমাতকেও।
শাহিদ যখন তার বাবা-মায়ের থেকে বিদায় নিচ্ছিল তখন রিকু তার আর ইসমাতের পায়ের কাছে আহ্লাদ করে। শাহিদের পা ঘেঁষে মাথা নাড়ায়, সে যেন শাহিদকে থেকে যেতে বলছে। এই এই মাসটায় শাহিদকে রিকু অনেক জ্বালাতন করলেও শাহিদ কিছু বলেনি। অথচ তার রাগের জন্য সাহেলা রিকুকে জন্মদিনের অনুষ্ঠানগুলোতে রিকুকে বাড়িতেই রাখেননি। সত্যি সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। যখন ওরা ডিপার্টমেন্টের দিকে এগোচ্ছিল তখন শাহেদ আচমকাই প্রশ্ন ছুড়ল, ফ্লাইট আসছে ফ্লাইট আসতে অনেক দেরি তাই না? হুম, আমরা আগেই যাচ্ছি। আমরা একটা আমার একটা শেষ অনুরোধ রাখবেন? ইসমাত তাকালো শাহিদের দিকে। শাহিদের হাতে পায়ে এখনো কোনো পট্টি নেই, প্লাস্টার নেই, কতগুলো ক্ষতের আগেই শুকিয়েছে, কিন্তু দাগ এখনো রয়ে গেছে। রুদুষী এই ২ মাস আরামেই ছিল। মাহফুজ সাহেবের হাত পা ধরে পার পেয়ে গেছিল। এছাড়াও তাদের ঐরকম পরিস্থিতি ছিল না যে জোরালোভাবে রুদুষীর বিরুদ্ধে কোনো স্টেপ নিবে। তাই বিষয়টা খুব সহজেই দামাচাপা পড়ে গেল। সে তার সে তার অসৎ চক্রান্তে বিজয়ী হয়ে ফিরে এলো আবারও মিডিয়াতে। এখনো তার আরও বেশি ফলোয়ার্স, দর্শক, ভক্তের ছড়াছড়ি সবখানেই। রুদুষী গুনগুন করতে করতে গান গাইতে গাইতে তার ব্লগের এডিট করছিল। যখন কলিং বেল বাজলো তখন সে ফুরফুরে মেজাজে চলে গেল দরজা খুলতে। পিৎজার অর্ডার দিয়েছিল, সেটাই বোধহয় এসেছে। দরজা খুলতেই চমকে গেল। ন নড়াচড়ার সুযোগ তো মুহূর্তেই একটা বড় পুরুষালী শক্ত হাত তার গলা চেপে ধরল। অত্যন্ত শক্তি এর হাতের বাঁধন। নিঃশ্বাস ফেলে কষ্ট হচ্ছে। রুদ্রসী পিছিয়ে যেতে লাগলো। একইভাবে ভেতরে প্রবেশ করলো শাহিদ। তার চোখ মুখ রক্তলাল, হাতের বাঁধনে আরো শক্তি বাড়ল। রুদ্রসী ছটফট করছে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। চোখ কেমন উল্টে গিয়েছে তার। শাহিদ বাঘের মতো ছাপা গর্জন দিয়ে বলল, কি কষ্ট হচ্ছে? তোর মতোই আমার বন্ধু শেষ বেলায় এমন ছটফট করেছিল। বি তোর কারণেই ওদিন আমার বন্ধু মরেছে, তার পরিবার ধ্বংস হয়েছে। তুই কি করে ভাবলি তোকে এত সহজে ছেড়ে দিব? তুই আমার চরিত্রে দাগ বসানোর ট্রাই করেছিস। ইটস ওকে, বাট তাই বলে তুই আমার কলিজায় আঘাত দিবি? এত বড় স্পর্ধা তোর? আমি শাহিদ মুস্তাহাব দেখব তুই স্বস্তির নিঃশ্বাস কেমনে ফেলিস। বেঁচে থাকতে তোকে আমি হেল দেখাবো। মার্ক মার্কাই ওয়ার্কস স্লো। প্যারিস, ফ্রান্স। শরতের রোদময় সকাল, নরম রোদ এসে পড়েছে প্যারিসের পথে। বড় দালানকোটার উপরে সরু পথের দুপারে সারিবদ্ধভাবে কয়েকটা দোতলা, তিনতলা বাড়ি। বাড়িগুলো পুরনো, কিন্তু এর সৌন্দর্য এক ফোঁটাও কম তো দূর, উল্টো দিনকে দিন বেড়েই চলেছে। এই ছোট একটা এই ছোট এলাকা এখনো বড় উঁচু অট্টালিকা ছুঁতে পারেনি। পুরনো ভিনটেজ বাড়িগুলোর ছাদ থেকে দেখা যায় একটু একটু আইফেল টাওয়ার। এদিক সেদিক দেখতে নিরিবিলি, কিংবা পুরনো ভাব দেখা গেলেও এদিকে বাড়ি সহজে পাওয়া যায় না রেন্টে। ভাড়া নিলেও খরচ পড়েছে খুবই বেশি। তবুও মানুষ তাদের স্বপ্নের শহরে থাকার ইচ্ছাটা পূরণ করে নেয়। প্যারিস ভালোবাসার শহর। এই শহরে রোজ লাখ লাখ পর্যটক আসে তীব্র মায়া আর ভালোবাসার টানেই। আজ অবধি কেউ এখানে থেকে খালি হাতে ফিরেনি, সঙ্গে করে নিয়ে গেছে ভালোবাসা এবং সুখময় স্মৃতি। এই এলাকার পথ ধরে বেশিরভাগ কাফে আর রেস্টুরেন্ট। এখানে কোনো প্রকার জঞ্জাল নেই, শোরগোল নেই। তবে রাত হলে পর্যটকরা এদিকে আসে এই গলির সৌন্দর্য দেখে, কাফেতে বসে। এক এক কাফে এক এক কাফে ভাস্কর্য বা ইন্টেরিয়র একটা করে অন্যটা আলাদা। সব ক্যাফেই ফটোজেনিক। শাহিদ আড়মোড়া ভেঙে উঠে এসে দাঁড়িয়েছে, মুখে তখনো ঘুমের ছাপ। ফ্রেশ হয়েও বিশেষ লাভ হয়নি। টেরেসে আসতে সে বিভিন্ন বেকিং আর সুঘ্রাণ পেল, সম্ভবত বান, কেক বা ক্রসক্রেন্টের। অবশ্য তারা যেখানেই থাকছে ওটা পুরোটাই গলির কাফে, বেকারি দিয়ে ভরা। ঘ্রাণ আসাটাই স্বাভাবিক। গতকাল রাতে তারা ফ্রান্সে ল্যান্ড করেছে, এরপর গাইডের মাধ্যমে নির্ধারিত স্থানে এসেছে। টুকটাক খাওয়া দাওয়া আর ফ্রেশের মধ্যেই কেটে গেল কতক্ষণ। কাজের মেয়েটা এসে চায়ের কাপ আর দুটো ক্রসক্রেন্ট টেবিলে রেখে গেছে।
ইসমাত বাড়ি নেই, সেই মূলত বলে গেছে শাহিদ উঠলেই যেন ব্রেকফাস্ট দিয়ে আসে। শাহিদ জিম না করলে সকালে ভারী নাস্তা খায় না। শাহিদ চোখে সানগ্লাস লাগিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। তার সম্মুখেই ধোয়া ওঠা চায়ের কাপ, সে গায়ে আকাশি রঙের মধ্যে সাদা চেক পরিহিত, যার কয়েকটা বোতাম খোলা। এই টেরেস থেকে আইফেল টাওয়ার পুরোপুরি দেখা না গেলেও ভালো রকমই দেখা যায়। টেরেসটা বেশ বড়, এখানেই বসেই যেমন জীবনের আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে কাটিয়ে ফেলা যাবে। এই বাড়িটা রেন্টে নেওয়া, পুরো বাড়ি না হলেও দোতলা, পুরোটা তাদের। ইসমাত নেই, সে সকালে সকাল বেরিয়ে গেছে একজন গাইডের সাথে। সে জগিং করেছে আইফেল টাওয়ারের আশপাশ দিয়ে। তার এখনো ভাবতে অবাক লাগছে সে প্যারিসে আছে। গাইড তাকে এটা সেটা দেখাচ্ছে এবং বর্ণনা করছে। গাইড বাঙালি, নাম শাবাব। শাবাব বয়স খুবই বেশি না, তবে পরিবার নিয়ে সে ফ্রান্সেই থাকছে। বর্তমানে মাহফুজ সাহেবের আন্ডারে কাজ করছেন। মাহফুজ সাহেবের অস্ট্রেলিয়ার ব্র্যান্ডের কার্যক্রম সবে শুরু হলেও বছরখানেক যাবৎ স্বভাবই একনিষ্ঠ হয়ে ফ্রান্সের ব্রাঞ্চ কাজ করে যাচ্ছেন। ফ্রান্সে তাদের ব্রাঞ্চ এখনো চালু হয়নি, সেটার কাজই চলছে বছরখানেক। ধারণা করা হচ্ছে আরও বছরখানেক লেগে যাবে এখনো। এজন্য ইসমাতকে মাহফুজ সাহেব পাঠালেন। বাংলাদেশের মিটিংগুলোতে না হয় ইসমাত কনফারেন্স কলের মাধ্যমেই যুক্ত হয়। এ নিয়ে এক ডিলে দুই পাখি মারা হলো। এক, তাদের ব্র্যান্ডের কাজও হলো, শাহিদও সময় নিল। তাদের এসব ভিসার কাজ আগে থেকেই করা ছিল মাহফুজ সাহেবের। ওনার নিয়ত ছিল তিনি ছেলে বউকে একসাথে ফ্রান্সে পাঠাবেন। শাহিদও কাজ করবে, বুঝবে তারা একাকী ঘোরাফেরাও করতে পারবে, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। আপাতত মাহফুজ সাহেব ফ্রান্সের ভার শাহিদের উপর দিয়েছেন। যেহেতু শাহিদ এখানে মেন্টালি প্রিপেয়ার্ড নয়, সেহেতু সেই দায়িত্ব পড়েছে ইসমাতের উপরেই। ইসমাতের অবশ্য সবই সুবিধাই হয়েছে, কাজের মধ্যেও থাকতে পারবে, সাথে ফ্রান্সও জুড়ে ঘোরাফেরাও হবে। রাতের ফ্রান্স আরো সুন্দর, গাছগাছালি রঙিন হয়ে ধরা দিয়েছে। গাছের পাতার রং সব হলুদ হলুদ সবুজ, আবহাওয়া সবই সীমার মধ্যে থাকে। আজ সকাল আজ আজ সকাল সকাল রোদ ফুটলেও এই রোদের তেজ নেই বাংলাদেশের মতো। এই তাপ এত বেশি নয়, সয়ে যায়। এছাড়াও ফ্রান্সে কখনোই আহামরি গরম পড়ে না। গ্রীষ্ম নাকি তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। এমন আরামদায়ক আবহাওয়া বাংলাদেশের হলে সারাদিন দাপিয়ে বেড়ানো যেত। এখনই তো দেখলো তাপমাত্রা মাত্র 19-এর ঘরে। স্বভাবের থেকে শুনেছে এই সময়টার দিনে কিছুটা তাপ অনুভব হলেও রাতে নাকি অনেক ঠান্ডা পড়ে। স্বভাব আবার ইসমাতের থেকে 5 বছরের বড়। ইসমাত এখন সেন নদীর পাশ দিয়ে হাঁটছে নিরিবিলি। শাবাব কিছুটা দূরে দাঁড়িয়ে কলে ফ্যামিলির সাথে কথা বলে নিচ্ছে। তার স্ত্রী আরও ছেলে এখানে থাকলেও দেশে তার মা। বাংলাদেশ আর ফ্রান্সের সময়ের পার্থক্য 4 ঘন্টার। এখন ফ্রান্সের সকাল 9টা আর বাংলাদেশের দুপুর 1টা। সৌন্দর্যে যে এতই মুগ্ধ যে সে সেন নদীর আশপাশে কখন 1 ঘন্টা চলে গেল নিজেও টের পেল না। শাবাবের ডাকে হুঁশ ফিরল। ইসমাত তাকাতেই বলল, বাড়ি যাবেন না ম্যাম? স্যার তো বাসায় একা। ইসমাতের টনক লড়ল। সে শাবাবের দিকে ফিরে বিনয়ের সাথে বলল, সরি, সময়ের খেয়ালই ছিল না, চলুন প্লিজ। সাইকিয়াট্রিস্টের ব্যাপারটা মিস্টার হেরেন কল করেছিলেন? জি, আগামীকাল 12টায় আসবেন জানিয়েছেন, লাঞ্চ টাইমে। শাহিদ তখনও ঠান্ডা চায়ের কাপে হাত নিয়ে বসে। সে অন্যদিকে ফিরে একা একাই কথা বলছে, গলার স্বর খুবই চাপা। দূর থেকে কেউ দেখলে বুঝবে না, তেমনি ভেতরে থাকা দুজন মেট বুঝল না। শাহি- শাহিদ শাহিদ এই নিরিবিলি সাব্বিরের সাথেই বলছে, ভাই দেখ, রোদ অথচ গরম ফিল হচ্ছে না। এই সময়টা পারফেক্ট ছিল সাব্বির। সাব্বির বলল, সাথে সেই ঘ্রাণ আসছে। মায়ের বাপ, খিদায় পেটের 12টা বাইজে গেছে। আর বাসা বাড়ি পাইলি না? এখানে এত কাউনের গন্ধ নিয়ে বাঁচা যায়? আমার হাতে কিছু নেই, বাবাই সব ঠিকঠাক করে রেখেছে এখানে। দেখিস না, মেয়েডও জগিয়ে ফেলেছে। তা করবে না, আমাদের ভাবি কই দিক থেকে সামলাবে? তুই নিজে তো কখনো ভাবিকে হেল্প করিস না, আর মেয়ের দেখে নাক নাক কুচকাস। ভাবি কই? আমি এখনই বিচারটা দিচ্ছি।
শাহিদ আনমনে হাসলো। আজ সাব্বিরের মুখ ভাবি শুনতে মন্দ লাগছে না। বলুক ইসমাতকে বাপি, সে তো ভাবিই লাগে সাব্বিরের। সাব্বিরের তা দেখে মুখ বাঁকালো। যখন আমি বেঁচে ছিলাম তখন তো বাবি ডাকলে কুত্তার মতো চিল্লায় উঠতি, এখন হাসছিস কেন? সাব্বিরের কথায় শাহিদের হাসি মিলিয়ে গেল। দুজনের মধ্যে নীরবতা নেমে গেল। শাহিদ সময় নিয়ে আবার বলল, সাব্বির, হুম, ফ্রান্সে এসে আমি কখনো ভুল করি আমি আমি কি কোনো ভুল ফ্রান্সে এসে আমি কোনো ভুল করিনি তো? একদম না, পারফেক্ট টাইমিং। শাহেদ বিষণ্ণ হাসে, যেন সাব্বিরের মুখে সে এটাই শুনতে চাইছিল। এবার থেকে সেও চেষ্টা করবে ভালো থাকার, সাব্বিরকে নিয়ে ভালো থাকার। সে তাকালো আইফেল টাওয়ারের দিকে। সে কখনোই ফ্রান্সে আসেনি। সম্ভবত তার ঘোরাফেরা কিছু দেশের মধ্যেই ফ্রান্সের চিন্তা হারিয়ে গিয়েছিল। শেষবার মনে পড়ল জন্মদিন উপহারের পর শাহিদ আনমনেই সাব্বিরকে বলল, এদিকে একটা ভালো মদের পল্লী আছে, শুনলাম মিস্টার শাবাবের থেকে। সাব্বির হু হু করে হাসলো। শাহিদের মনে পড়ে গেল তার জন্মদিনের রাতের কথা। শাহিদ আনমনে বলল, সময় তো দ্রুত চলে যায় তাই না? সেদিনও তো তোকে তোকে ছুঁতে পারতাম, আজ আর ছুঁয়ে দিতে পারি না। মনে হয় সবে কয়দিন, অথচ মাস দিয়ে 2 মাস পেরিয়ে গেছে। সাব্বির সে কথা এড়িয়ে এড়িয়ে বলল, চোখে সানগ্লাস দিচ্ছিস কেন? সূর্যমামার ভয়ে? ইস রে দোষ, এমন ওয়েদার যদি আমাদের দেশে হতো। শাহিদ সাব্বিরের সাথে হ্যালুসিনেশনের বিরুদ্ধে করতে লাগলো। শাহিদকে এই সময়টাতে খুব প্রাণবন্ত দেখা যায়। তার এই রোগ আজকের না, সেই শুরু থেকেই সে মানসিকভাবে এতটা অসুস্থ। কিন্তু সে এই রোগ কখনোই সারাতে চায় না। শাহিদ প্রতিবারের মতো করে কাউকে বুঝতে দেয় না তার এই আচরণের ব্যাপারে। শাহিদ এয়ারপোর্টে যাওয়ার আগে রোদে সে বাড়ি গিয়েছে। শাহিদের চুপচাপ রূপই দেখলো কেমন কেমন হায়েনার গর্জে উঠেছিল। ইসমাত না আটকালে বুঝি সেখানে সে মেরে ফেলতো রোদসীকে। শাহিদ শাহিদ রুদসীকে হুমকি দিয়ে এসেছে যেন এই কথা কেউ কাউকে না জানাতে পারে। চালাকি করলে তখনই তার ব্যবস্থা করবে সে। রুদসী বেশ ভয় পেয়ে যায়। কত বড় কতবার সরি বলেছে, কিন্তু লাভ হয় না। সরি বললে কি সাব্বির আর তার মা ফিরে আসবে? আসবে না তো। রুদসী যদি ওই দিন শাহিদের উপর মিথ্যা অপবাদ না লাগাতো, তাহলে সাব্বির কখনোই বিয়ের কাজ ফেলে আসতো না। তারা 300 ফিটেও যেত না। সাব্বির একমাত্র শাহিদের মেজাজ ঠিক রাখতেই সব ফেলে এসেছিল। বন্ধুর মন ভালো করেছিল, কিন্তু তাতে শেষ লাভ কি হয়েছে? শাহিদ সবকিছু মূল দোষী এখন রুদসীকেই ভাবতে শুরু করেছে। এতদিন চুপ করে থেকেছে রুদসীর শেষ দেখে ছাড়বে বলে। মনে মনে বহু পরিকল্পনা ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে সে, শুধুমাত্র বাস্তবায়ন করা বাকি। এখন তো সব ভয় দেখেই এসেছে। কটাক ভয়ের মাঝে কয়েকদিন শাহিদ একদম এর সমস্ত নষ্টামি বের করে দিবে। চীনে তাকে ভুল মানুষের সাথে লেগেছে, এবার রুদসী তার বন্ধুকে যে ঘেরে নিয়েছে, তাকে সে এত সহজে ছাড়বেই বা কেন? প্রশ্নই আসে না। শাহিদের হ্যালুসিনেশনের যখন চেত ঘটল, তখন তার সামনে থাকা চায়ের কাপ আর প্লেট দুটোই খালি। সে পিছে ফিরে দেখল ইসমাত এসেছে। শাবাব বাড়িতে আর আসেনি, সে নিজের কাজে চলে গিয়েছে। বলে গেছে দরকার হলে যেন তাকে ডাকা হয়। ইসমাত শাহিদকে দেখলো টেরেছে। সে নিজেও আসলো। ভোরের ঘুম ভাঙার পর একবার এসেছিল, এখন আবারও এলো। এখানে শাহিদ স্বাভাবিক দেখে সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতের প্যাকেটটা দেখিয়ে বলল, এত ব্রেড আর ডেজার্ট এনেছি, খাবে? শাহিদ দেখতে চাইলো। ইসমাত তাকে দেখালো কয়েক ধরনের ডেজার্ট আইটেম, সবগুলোই রঙিন। রেড রেড ভেলভেটের মতোই এমনটা ডেজার্ট দেখলো সে। শাহিদ কোনটা খাবে জানিয়ে দিল, সাথে বলল, রেড ডেভিলটা হাফ করে আমাকে দিন। পুরোটা খাও, হাফ ইজ এনাফ। ইসমাত আর লাগলো না শাহিদের সাথে। ওদের লাঞ্চের ইসমাত বাঙালি রান্না করলো। শাবাব আগেই বাজার সদাই করে রেখেছিল। মেয়ে দুজন ওকে দিয়ে অবাক হয়ে চোখ বাঙালি রান্না দেখছে। নাকে নাকে কেন ঝাঁঝালো মশলার ঘ্রাণ আসছে। ওরা একজন ব্রিটিশ আর একজন ফ্রান্সের নাগরিক। দুজনকে মূলত বাড়িওয়ালির দেখে হায়ার করেছে। বাড়িওয়ালি আরেকজন বিদ্যা। তিনি নিচতলায় থাকেন। বিদ্যা হলেও তিনি বেশ কর্মঠ, বিচক্ষণ। ওনার আবার ম্যানেজারেরও আছে। এই ম্যানেজারের সাথেই মূলত তাদের বেশিরভাগ ডিল হয়েছে।
শাহিদ বাঙালি খাবার দেখেও কিছু বলল না, চুপচাপ খেলো। ইসমাতও ভালো মতোই খেলো, সামান্য ব্রেডে ঘি আর পেট ভরে। শাহিদ প্রতিবারের মতোই প্রশংসা করলো না। সে খাওয়া থেকে উঠে গেল তৈরি হতে। ইসমাতও একটু জিরিয়ে তৈরি হওয়ার শুরু করলো। তারা একটু পর বেরোবে ঘুরতে, শাবাবকে বলা আছে। ইসমাত যখন তৈরি হচ্ছিল, শাহিদ বারবার ডাকছিল, আপনার হলো? আরেকটু দাঁড়াও, আপনার এই আরেকটু শুনছি 15 মিনিটের মতো। তো হাজবেন্ড হয়েছো কিসের জন্য? বউয়ের জন্য। একটু অপেক্ষাই করার বড়দের কাজ। বউদের জন্য একটু অপেক্ষা করাই বড়দের কাজ। শাহিদ অপ্রস্তুত হলো এই কথা শুনে। সে ইসমাতকে বউ ডেকে জ্বালায় না আজ অনেক দিন। তাদের মধ্যকার দূরত্ব আহামরি না কমলেও কথাবার্তা সহজ হয়ে এসেছে। আর ইসমাত তো জানপ্রাণ দিয়েছে এই বিয়ে আর শাহিদের জন্য। অগত্যা শাহিদ অপেক্ষা করলো। সুপাই পায়ের উপর পা তুলে বসে চোখ বুজে রইল। তাদের রওনা দেওয়ার মুহূর্তেই বাড়িওয়ালির সাথে দেখা। ওনার হাতে একটা প্যাকেট দেখেই মনে হচ্ছে হবে একটা কোনো ডেজার্ট। উনি তাদের দিকে হাসলেন, ইংরেজিতে বললেন, এটা আমার মেয়ের কাফের কিছু আইটেম, তোমাদের জন্য স্যাম্পল আনলাম, খেয়ে দেখো কিন্তু। ভালো লাগলে আমার মেয়ের ক্যাফে থেকে ঘুরে আসবে কেমন? ইসমাত স্বভাবের থেকে শুনেছে এই গলিতে নাকি ভদ্রমহিলার মেয়ের কাফে আছে। ইসমাত তাই হাসি মুখে সেই প্যাকেট নিয়ে নিল, ভদ্রতার সাথে বলল, শিওর। বিদ্যা সন্তুষ্ট হলেন। পরপর ওদের কিছু সাধারণ টিপস দিলেন, এই যেমন সেই নদীতে বৃষ্টি হলে পানি বেড়ে যায়, যখন রিভার ক্রসে না ছড়ায় ভালো। ফ্রান্সের নাগরিকরা অচেনা মানুষদের এড়িয়ে চলে খুব একটা পছন্দ করে না, এই বিষয়েও বললেন। তবে স্মার্ট টের পেল এই বিদ্যা খুবই হাসি খুশি। ওনার বর্ণনা অনুযায়ী ফ্রান্সের নাগরিক সত্ত্বেও ওনাকে গম্ভীর লাগলো না। শাহিদ দূরেই দাঁড়িয়েছিল, এখানেও তাকে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু মুখ ফুটে কিছু বলল না। ইসমাত শাহিদের দিকে এগিয়ে যেতে শাহিদ বলল, মিস্টার শাবাবের অপেক্ষা করতে হবে না, আমরাই যাই, উনি না হয় ওখানেই আসবে। ইসমাত মেনে নিল। ওরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। এই বিকেলের সময়টায় সেই ব্যস্ত গলিটা। এখানে কাফে, রেস্টুরেন্ট, বিভিন্ন স্টেশনারি ছাড়াও কিছু আউটলেট দেখা যাচ্ছে। এটা আধ ঘন্টার মতোই হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারের কাছাকাছি একটা বাগানে এলো। চাম্প ডে মার্স নামের এরিয়া এটা। আইফেল টাওয়ারের দক্ষিণ দিকে। আইফেল টাওয়ারের আশপাশের বিস্তৃত জায়গা নিয়ে বাগান। এখানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার কথা। শাহিদ কোনো কিছু না ভেবে একটা গাছের নিচে বসে পড়ল। তার তার চারপাশে হলুদ কমলা পাতা। ইসমাতও দূরত্ব নিয়ে বসলো। দুজনেই হাঁপিয়ে গেছে এত পথ এসে। ওরা ঠিক করেছে সন্ধ্যার আগে সেই সেন নদীর পাশ দিয়ে হেঁটে আসবে। সম্ভবত কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, এজন্য সকালে নদীর পানি বেশিই দেখেছে সে। প্যারিসের অন্যরকম আকর্ষণ হচ্ছে সেইন নদী। এটাই প্রতিদিন কত শত পর্যটক ক্রুশে চড়ে নদীপথে ঘুরে। কেউ তো সিঙ্গেল বোটেও ঘুরে বেড়ায়। তবে ভাটার দিনে একটু সমস্যা পোহাতে হয়। কিন্তু পর্যটকদের কি আর ভাটার আটকে রাখতে পারে? শাহিদ পানি ছাওয়ার আগে ইসমাত বোতলটা এগিয়ে দিল। শাহিদ আইফেল টাওয়ারের থেকে চোখ চড়িয়ে ইসমাতের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। চোখে চোখ রেখে শাহিদ বোতলটা নিজ হাতেই তুলে নিল। ইসমাত নিজের ব্যাগ খুঁজতে গিয়ে দেখল সে তার ফোনই বাড়িতে ফেলে এসেছে। বড্ড আশাহত হলো সে। এখন রোদ নেই, আবহাওয়া সুন্দর। কোথায় ভেবেছিল সে আইফেল টাওয়ারের সাথে ছবি তুলবে। ইসমাত তাকালো শাহিদের দিকে, তোমার ফোনটা দিবে? শাহিদ তাকালো ইসমাতের দিকে, ভ্রু কুঁচকে বলল, কেন? আমার ফোন ফেলে এসেছি। শাহিদ কথা না বাড়িয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে দিল। এটা তার নতুন ফোন, আগেরটা অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে চুরমার। ইসমাত শাহিদের ফোন থেকে সিঙ্গেল আইফেল টাওয়ারটার ছবি তুলল। তারপর শাহিদের দিকে এগিয়ে এগিয়ে দিয়ে বলল, আমাকে ছবি তুলে দাও। শাহিদের মুখ দেখার মতো হয়েছে, চোখ কপালে চুলে তুলল, বলল, আমি দিতে যাব কেন? তুমি ছাড়া আর কে আছে? শাবাব ভাইয়াও যে নেই তুলে দিবে। শাহিদ নাক কুঁচকে ফোন হাতে নিল, তুলে দিল কিছু ছবি, কিন্তু একটাও ঠিকঠাক সিঁড়ি নেই।
এই ইসমাত রেগে বলল, ওগুলো ছবি তোলা বলে? আপনাকে ছবি তুলে দিয়েছি এই অনেক। বাজে ফটোগ্রাফার। তোমার থেকে একটা বাচ্চাকে দিলেই সুন্দর করে তুলে দিবে। শাহিদও গরম চোখে তাকালো। সে আনফ্রুটফুল, সে আনগ্রেটফুল। ইনসাল্ট করছেন? তুলে দিয়েছি এতে হয় না? ইসমাত শাহিদকে এড়িয়ে এক বিদেশিনীকে দিয়ে ছবি তোলালো। সেটা শাহিদকে দেখিয়ে বলল, দেখো, এটা এটাকে ছবি তোলা বলে। শাহিদ নাক কুঁচকালো আবারও। বিদেশিনী তাদের দুজনের দিকে তাকিয়ে হেসে বলল, আপনারা খাপল, ছবি তুলে দিই একসাথে প্লিজ। বিদেশিনীর কাণ্ড, বিদেশিনীর কাইন্ড আচরণের কি জবাব দিবে ভেবে পেল না ইসমাত। শাহিদের রাগের মধ্যে ইসমাতের হাতে ধরে টেনে আইফেল টাওয়ারের বরাবর দাঁড়ালো। তাদের পেছনেই টাওয়ারটা উকি দিচ্ছে। ইসমাত হতভম্ব হয়ে তাকাতে শাহিদ মিনমিন করে বলল, ডেডকে এই ছবি দেখালে প্যারিসের বাইরে যাওয়ার সুযোগ দিবে। সে চিজ ইজ সে চিজ ইসমাত। মুহূর্তেই বিদেশিনী নাগরিকদের রাগের মধ্যে ঠোঁটে হাসি আর ইসমাতের অবাক চাহনি নিয়ে ছবি তুলল। রাতে যখন ইরফা বাড়ি ফিরল তখন দেখল তার বোন তাকে ছবি পাঠিয়েছে, তবে শাহিদের হোয়াটসঅ্যাপ থেকে। সেই ছবিতে স্পষ্ট আইফেল টাওয়ারের সাথে তার বোনকে দেখতে পায় সে। ইফরা হাসল। কতদিন পর তার বোনের হাসি মুখটা দেখল সে। এখন বাংলাদেশের সময় ৮টা। নিশ্চয়ই এখন ফ্রান্সে বিকাল। চলবে নিবেতে বাদী ও প্রিয়। গল্পের চতুর্থ অংশ। লাবিবা ওয়াহিদ। গল্প পড়ায় ভুলভ্রান্তি থাকলে দয়া করে নিজ গুণে পড়ে নেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে সবচেয়ে সুন্দর গল্প পাওয়া যায়। এরকম সুন্দর এবং মনের মতো গল্প আপনি আর বাংলাদেশের কোনো চ্যানেলে পাইবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।